আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ইউটিউব চ্যানেল থেকে, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঋদ্ধ এবং একই সাথে আমরা খুব সম্মানিত বোধ করি, বিশেষ করে আমাদের ইউটিউবে আপনাদের পার্টিসিপেশন দেখে। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা এই অনুষ্ঠানটি এই মুহূর্তে শুনছেন কিংবা এখন পর্যন্ত আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করবার জন্য। কেন বলি, এতে আপনারই লাভ এই কারণে যে অনেকেই হয়তোবা সময় মতো অনুষ্ঠানটা শুনতে পারেন না। সেক্ষেত্রে লাভটা হচ্ছে এটাই, যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং করবার পরে যদি আপনি নোটিফিকেশনটা অন রাখেন, মানে সাবস্ক্রাইবের পাশেই দেখবেন যে বেল বাটনটি আছে, বেল বাটনটি যদি অন রাখেন, তাহলে এই যে অনুষ্ঠানটি আপনারা শুনছেন এই মুহূর্তে, সেটা আপলোড করবার সঙ্গে সঙ্গেই আপনি আপনার মোবাইলের নেট অন করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে নতুন একটি পর্ব সেখানে আপলোড করা হয়েছে, এবং সেটা আপনি আরামসে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং শুনতেও পারবেন। সুতরাং সেই জায়গাটি থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফরচুনেটলি অর আনফরচুনেটলি যাই বলি না কেন, ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে। এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি মনিটাইজ না, তো সবাইকে বলবো যে চ্যানেলটি নিজের মনে করে সাবস্ক্রাইব করে এখানে কানেক্ট থাকবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ডান পাশে যে বেল বাটনটি আছে, ওই বাটনটি অন করে নেবেন। ওকে, আপনি তো করবেনই, পাশে আপনার বন্ধুকেও বলুন যে ওখানে গিয়ে কানেক্ট থাকবার জন্য। অনেক বড় একটা ইন্ট্রো হয়ে গেল। কে রয়েছেন আমার সঙ্গে, শুরুতে একটু পরিচিত হই। জি, আপনার নাম, পরিচয়? আমার নাম রিয়ান আহমেদ জসিম। আমার দেশের বাড়ি চাঁদপুরে, হ্যামচরে। তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি গাজীপুরে। গাজীপুরে বড় হয়েছেন, আচ্ছা। ওকে, জীবন গল্প অনুষ্ঠানটা আপনি শোনেন নিশ্চয়ই, নইলে তো আপনি এখানে বলতে। অনেক জীবন গল্প অনুষ্ঠানও আমার লাইফে কিছুটা প্রভাব ফেলছে শোনার বিষয় নিয়ে। কি ধরনের নেগেটিভ কোনো প্রভাব ফেলছে? নেগেটিভ প্রভাব ফেলতে, যেমন আমি কখনো সরাসরি লাইভ শো গুলো শুনি না, আমি ইউটিউব থেকে সবসময় শুনি, এবং দিনে 4 থেকে 5টা গল্প শোনারও আমার আছে। মানে একটা না? একটা না। এমনকি আমি এটার জন্য মানে মাথায় প্রচন্ড ঘুরাইতো, তারপর কান ব্যথা করতো। তার পরবর্তীতে আমি বক্স কিনা ব্লুটুথ সিস্টেম মোবাইল থেকে এভাবে শুনছি, কিন্তু এটা নিয়েও আমার একটা প্রবস্থা। আমি সারাদিন এগুলো নিয়ে মানে খুব ভালো লাগে আর কি। আর আপনি একাই শুনতেন নাকি আরো অনেক লোকজনকে শোনাতেন বা কেউ শুনতো? একাই শুনতাম, কিন্তু একটা গল্প বকা টকা দিয়েছে কখনো এইসব গল্প শোনার জন্য? ফ্যামিলি বকা দিব? আমি তো দোকানে এমন একটা পজিশনে, আমাকে বকা দেওয়ার কারো একমাত্র মালিক ছাড়া কোনো ই নেই। তারপর সবাই আর কি আমাকে নিয়ে একটু দুষ্টামি ফাজলামি করতো, যে এগুলো শুনে কি লাভ। সারাদিন শুনতেন? সারাদিন। ভালো লাগলো আপনার কথা শুনে। আপনারা পাশে আছেন বলেই এই অনুষ্ঠানটি এত সুন্দর, এই অনুষ্ঠানটি এতদিন পর্যন্ত চলেছে এবং এটা আরো সামনের দিকে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো জসিম শুরু করুন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে। আমরা ফ্যামিলিতে বাবা মা আছে, আমরা 2 ভাই 2 বোন। তো ছোটবেলা আমার যতটুকু মনে আছে, আমি 1 থেকে 3 পর্যন্ত ব্র্যাক স্কুলে লেখাপড়া করছি, গ্রাম অঞ্চলে যে ব্র্যাক। বাবা কি করতেন? আমার বাবা কৃষি কাজ করতে, আর আমাদের রিভার কান্ট্রি এলাকা, তো ওখানে আপনার মাছ ধরা হয়। আচ্ছা, তো মাছও ধরতেন? 6 মাস মাছ ধরতেন, 6 মাস উপরে কৃষি কাজ করতেন। আচ্ছা, ঠিক আছে। তো লেখাপড়া একটু ভালোই ছিলাম। 3 থেকে ওখান থেকে 4-এ ওঠার পর 4-এ 5-এ প্রাইমারি স্কুলে কাটাইছি। তো আমার কি আবার একটা কি, আমি পড়া একবার দেখলেই মানে মুখস্থ হয়ে যাবে। তো এদিক থেকে আমাদের প্রধান শিক্ষকের সাপোর্ট পাইতাম আর কি, আমার খুব অন্য চোখে দেখতেন। পরে যখন বার্ষিক পরীক্ষা দিলাম, তো আমরা যখন 3-4 জন একসাথে স্কুলে যাই, তো পরীক্ষার সময় দেখলাম যে ওরা আমার যা দেখা লাগছে আর কি করছে, কিন্তু তখন আমি পরীক্ষা দিয়ে ঢাকা যাই বেড়াইতে যাওয়ার পর আয়সা শুনি ওরা সবাই পাস করছে, আমি ফেল গেছি। তো আমি খুব কান্নাকাটি যে না, এটা কিভাবে সম্ভব, আপনার দেখে লিখে পাস করে ফেললো আর আপনি ফেল করে ফেললেন। পরের বাদে আমি খুব কান্নাকাটি, আমি লেখাপড়া করবো না সে। তো মা বলতে আগে স্কুলে যাও, স্কুলে যা দেখো যে কি হয়েছে। পরে স্কুলে যা দেখি যে না, আমি ফেল করিনি, আমি পাসই করছি। এটা একটা গুজব ছিল। আচ্ছা, 6-এ যখন ভর্তি হই, 6-এ ভর্তি হইলে আমার তো আর লেখাপড়ার মন বসে না, মানে বাড়ির পাশে স্কুল, ভালো লাগে না। এই তো এলাকায় ঘোরাঘুরি করি এরকম নিয়া। তো আমাদের আবার একটা ইসলামিক স্যার ছিল, তো উনি নামাজ না পড়লে সবাই মারতো আর কি। তো আমি ওই দিন নামাজ না পড়া মিথ্যা কথা বলছি যে হ্যাঁ স্যার আমি পড়ছি। তো পিছন থেকে আমার ফুয়াতো ভাই ছিল রাজা, ও বলতেছে যে না স্যার ও পড়েনি। তো স্যার আমারে মারলো, মারার পর আমি বললাম যে আমি আর স্কুলে যাবো না। তারপরে মা বলতেছে তোর স্কুলে যখন যাবি না, তাহলে আমাদের কাজ করেই খাওয়া, তোর বসায় তো আর আমি খাওয়াবো না, তোর বাপে গালাগালি করে। তখন আমার ফুয়াতো ভাই থাকে ধানমন্ডি জিগাতলা, ওনার সাথে যোগাযোগ কইরা তো এখানে পাঠাইলো। বয়স কত ওই সময়টাতে আপনার? ওই সময় আমার 11 কি বা 12 হবে। আচ্ছা, তো ঢাকা শহরে আসলেন কাজের জন্য? লেখাপড়া ছেড়ে দিলেন? লেখাপড়া ছেড়ে দিয়েছি। কাজ কি ছিল আপনার? কোথায় আসলেন? বাড়ি থেকে আসার পর যেখানে চাকরি নিয়েছি, ওনারা এত ভালো লোক,
যে আমারে ওনার কোনো ছোট ভাইটাই কিছু নাই, ওনার আব্বা আম্মা আর ওনার দুই ভাই, এক ভাই বিয়ে করছে আর আমি চাচাকে উনি বিয়ে করেন না। তো ওনাদের সাথে ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির মতো একবার থাকতেছি। ওনারা আমার কখনো বাড়িতে মেহমান আসলে যদি জিজ্ঞাসা করছে যে উনি ওকে বা এসে বলছে যে আমার ছোট ছেলে, কোনো সময় বলে না যে ও আমাদের দোকানে কাজ করে বা ওরকম কি, একবারে। কিন্তু ওনার আদর ভালোবাসা প্রায় আমি আর বাড়িতে যাই না, বছর পর 1 বছরে একবার বাড়িতে যাই আর কি। এইভাবে ওখানে কোথায় এটা? ঢাকাতে? এটা গাজীপুর। গাজীপুরে, ওকে। গাজীপুর। তো আমাদের দোকানে একটা কাস্টমার ছিল যে উনি রং মিস্ত্রি, ওনার সাথে আমার খুব ভালো পরিচয়। উনি আমার বাইকনা বলে ডাকতো। তারপরে ওনার মামা বলে ডাকতাম। তো একদিন এখানে প্রায় 5 বছর চলে গেছে দোকানদারি করতেছি এরকম। জি। তো একদিন ভাইয়ের সাথে এক কথা দুই কথা এরকম নিয়ে মানে যে আমি বলতেছি আমি আর চাকরি করবো না, যে আমি চলে যাবো। পরে বাবির বাড়িতে যা বাবিরে বলছি, ভাইয়া বাবিরে ধরছে যে ও চলে যাইতে চায়, ও গেলে আমি কিভাবে দোকান চালামো বা এরকম। আর আমি চলে যাওয়াটা বড় বিষয় না, যে আমি যে হয়তো কাজ করে চলে গেলাম, করলাম না, টাকা দিল না, কিন্তু ওরকম বিষয় না। কিন্তু আমি তাদের ফ্যামিলির সাথে এরকম ভাবে জড়ায় আছি যে আমার যাওয়াটা ওনারা মাইনে নিতে পারতেছে না। ওখানে আমি কিছুদিন মানে চাকরিটা ছেড়ে দেওয়ার পর আমার দুলাভাই, তো কিছুদিন এভাবে বেকার ঘুরি, কিন্তু দুলাভাই পরবর্তীতে 50,000 টাকা দিয়ে আমার একটা চাকরি নিয়ে দেয়, যে মাল্টিপারপাস কোম্পানি, যেটা আর কি ফিল্ডে টাকা ছাড়ে বা গ্রাহক থেকে টাকা উঠায় ওরকম। তো আমার দুলাভাই 50,000 টাকা দিয়ে আমার ওই চাকরিটা নিয়ে দেয়। চাকরিটা নিয়ে দেওয়ার পর তো এখন ওই আগের মালিকে বলতেছে যে ওই চাকরির ডিউটি একবারে সীমিত। তো আগের মালিক বলতেছে যে তুমি এইটার পাশাপাশি তুমি আমার একটু সময় দাও, তো আমার ব্যবসাটা চলবো, এরকমই করবো। তখন আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিব। তো ওই চাকরিতে যাওয়ার পর যে আমার মানে এলাকার যে পরিচিত, আমার আগে থেকে প্রায় 10 বছর ওখানে আছি, এলাকার যে পরিচিত, এই পরিচিত কাজে লাগায় মানে কি ওই চাকরির মধ্যে 3 জন আমরা ফিল্ড অফিসার ছিলাম। তো ওখানের মধ্যে সেরাটা আমি হই আর কি। সেটা আমি যেমন আমি গ্রাহক থেকে সঞ্চয় উত্তোলন করাটা বা বিনিয়োগ জিনিসটা, এটা সবচেয়ে বেশি ফার্স্টে ছিলাম আমি। তো এটা তারপরে ওই মালিক আমার মানে একটু আদর যত্ন ভালোই করতো। তারপরে একদিন ওই যে মামা বললাম, ওনার সাথে ভালো সম্পর্ক, উনি বলতেছে যে আমার সাথে তোর একদিন বেড়াতে যাওয়া লাগবো। তো আমি বলতেছি কোথায়? বলতেছে সাভার। তো আমি বলতেছি কে? বলতেছে যে এরকম আমার 2টা শালি আসছে, তো ওদেরকে আনতে যাবো, আমার বাসায় বেড়াতে আসবো, ঠিক আছে? তো বলতেছে যে পরে দোকানে বৈশা গল্প আড্ডা করতেছি। তো উনি আমার বলতেছে যে বাইক না, আমার একটা ফুফা শাশুড়ি আছে, ছোট সম্পর্কে ফুফা শাশুড়ি লাগে। তো তুমি ওই মেয়ের সাথে কথা বলো, মেয়েটা খুব সুন্দর, এমনি গরিব ভদ্র। আচ্ছা। আমি তো তোমার চিনি, আর মেয়ে তো আমার সম্পর্কে ফুফা শাশুড়ি লাগে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুমি নাম্বারটা দিও আমার। তো ওই মেয়ের নাম ছিল জিয়াসমিন। তো কত সালের ঘটনা এটা? এটা 2013 ফার্স্টে দেখি। তারপর মামা নাম্বারটা দেওয়ার পরে ওই মেয়ের সাথে আমি কথা বলি, প্রায় 1 সপ্তাহ কথা বলার পর ওই মেয়েকে জিজ্ঞাসা করলাম যে তুমি লেখাপড়া করো না? একবার পারিবারিক সমস্যার কারণে লেখাপড়া করি না, তো এরকম তুমি কোথায় আছো? যে আমি বর্তমানে মোহাম্মদপুর আছি। তো এই আর কি যাই 1 সপ্তাহ আর কি, নতুন অবস্থায় যেরকম কথাবার্তা চলে ওরকম। তো মামা বলতেছে যে আমার ওই শালিরে আনতে যাবো, ও 2 জনের আনতে যাবো, তো আমার সাথে যাওয়া লাগবে। তো আমি যাওয়ার ইচ্ছা ছিল না। তো ওই দিন এক পর্যায়ে জোর করে নিয়ে গেছে, তো আমারে আর আমার যেটা ভাই জুয়েল, ওদের বাড়িতে 2 জন সাবান। মেয়েটার নাম কি ছিল? ও যার সাথে কথা বলছি তার নাম ছিল জেসমিন। আচ্ছা, কার বাড়িতে নিচ্ছে? মেয়েটার বাড়িতে? তো না, মেয়েটার বাড়ি না, এটা হলো মামার ফুফার শাশুড়ি। ও ঢাকা আসছে, আবার মামার 2টা শালি আসছে। আচ্ছা। ওরও মনে করেন ঢাকা আসছে, সাভার। তো এই মেয়েটা আসছে মোহাম্মদপুর আর ওরা আসছে সাভার। তো দুজনেরই আনা হবে ওনার বাড়িতে আর কি। কার বাড়িতে? এটা মামার বাড়িতে? মামার বাড়িতে। আচ্ছা, মানে জেসমিনকেও আনা হবে? জেসমিন। তো আপনাকে ডেকেছে মামার বাড়িতে? তারপরে ওনার সাথে ওই দিন আমার যারা তবে জুয়েল আর আমাকে নিল আর কি। তো সাভার গেলাম। সাভার যাওয়ার পর বাসায় যাওয়ার পর দেখলাম যে ওনার 2টা শালি। তো বলতেছে যে ঢোকার পর যে বলতেছে দুলাভাই কেমন আছেন, এই সে বলতে ওরা জানতে পারি যে ওদের একটা নাম মুন্নি, আর বাসায় আরো লোকজন আছে। তো পরিচয় হইলাম, অনেক সবাই সবার সাথে পরিচয় হয়, খাওয়া দাওয়া সালামি করলাম। আসলে যে ওই দিন গেছি, যাওয়ার পর মানে ওদের দেখার পর এরকম একটা ফিল বা ওরকম কিছু, ওরকম মনের মধ্যে কোনো কিছু ছিল না। স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা ওইভাবে করতেছি। পর আমরা গাজীপুরে আসলাম। গাজীপুরে আসার পর এখন বাসায় ওদের রায়কা টেকা, তো আমরা চলে আইছি। ওই দিন রাত 9টা বাজে গেছে আসার পর। চলে আসার পর এখন সকালবেলা দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার পর আসলে কি যে এক জায়গায় কথাবার্তা বলতে বলতে যেরকমই হয়, ওই মেয়েটার সাথে একটু বেশি কথা বলা প্রয়োজন। কোন মেয়েটা? আর মুন্নিটা একটু মোটা কাটা ছিল, ওই ছিল। ওরা যেহেতু আমার মামার শালী, সেহেতু ওরা আমার ও মামা বলে ডাকছে, ঠিক আছে?
তো মামা বলে ডাকতেছে, তো ওরা বলতেছে যে মামা ঘুরতে যাবো, আমাদের ঘুরতে নিয়ে যাওয়া হবে, আপনাদের এলাকায় আসছি এরকম। তো আমি বলতেছি যে কোথায় যাইবা? তো দেখো ওরা আবার একটা মামার একটা শালা ছিল আলামিন, তো আলামিনে বলতেছে যে ওনারা বলি যে আমাদের যাতে ঘুরতে নিয়ে যায়। কোথায় এরকম স্পেস পাই না, যে আবার এলাকার কন্ডিশনও বেশি ভালো না যে নিয়ে যদি কোনো অসুবিধা হয়। তো লাস্ট পর্যন্ত ওই যে আমার মাল্টিপারপাস অফিসে নিয়ে গেলাম ওদেরকে বিকালবেলা। জি। অফিসে নিয়ে গিয়ে তো ওখানে ভালো পরিবেশ আর কি থাকার মতো, তো ওখানে ওদের সবাই নিয়ে গেলাম। তো আমরা সবাই অফিসে যাওয়ার পর তো আমার অফিস স্টাফ সবাই আমার জন্য মানে অফিসটা ক্লিয়ার করে দিছে যে আমার গেস্ট আছে, তাদেরকে আমি আপ্যায়ন করবো, এই করবো। ফাস্টফুডের দোকান থেকে এরকম সবকিছু আনার পর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি। তো রিক্তা আমার পাশে বসছে, আমার যে বসার টেবিলটা ওইটার পাশে রিক্তা বসছে, আর ওই পাশে মুন্নি আলামিন জুয়েল বসছে। বসার পর এক পর্যায়ে সবাই দুষ্টামি করে খাইতেছে, তো থেকে বার্গারটা মানে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমি উঠাইতে যাই, ও উঠাইতে যায়, এক পর্যায়ে মানে ওর চুলগুলো আমার এখানে লাগে আর কি, চোখে মুখে লাগে, চোখে মুখে লাগে। আসলে ওই অনুভূতিটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। তখন ওরে মানে আমার খুব একটা এরকম যে ভালো লাগে আর কি, এরকম একটা লাগে। তো ওরে যাইতে যাইতে পাশে পাশে অনেক বলি যে তোমার না আমার খুব ভালো লাগে এসে, পরে ও কোনো পাত্তা দেন এরকম করে না, যে বাপরে দুষ্টামি করে বলি করি। তো বাসায় যাওয়ার পর ওরে আমি বলি দেখো তুমি তো আমার মামা ডাকছো, তো এরকমটা না, আমাদের তো কোনো সম্পর্ক আগে থেকে নাই, ঠিক আছে, কিন্তু তোমার আমার খুব ভালো লাগে, চলো না আমরা সম্পর্কটা পাল্টাই, ঠিক আছে, আমি তোমার সাথে সম্পর্ক পরেও আমার ইডিয়েট বলে একটা বকা দেয়, ইডিয়েট বলে বকা দেওয়ার মতন আমি রাগ করে ওখান থেকে চলে আসি। চলে আসার পর দেখে আমার নাম্বার অনেকগুলো ফোন দেয়, আমি ফোন ধরি না। পরে একটা মেসেজ আসে যে যেখানে লেখা ছিল এই প্রশ্নটা আমাদেরও আছে এবং হিন্দু দ্বারা ধর্মে বলতেছি যা সরি যখন বলছো তাহলে সমস্যা নেই, আমি কথা বলি। বলতেছি যে আপনি আসবেন না এখন? আমি বলতেছি না, এখন অনেক রাত হয়ে গেছে, কালকে সকালবেলা আবার আসুন। পরে সকালবেলা যায় দেখা করি করি, মানে আমি একটু পাশ কাটাই চলি আর কি, যেহেতু আমার একটা বকা দিচ্ছে, ইডিয়েট মনের মধ্যে একটা জিদও কাজ করতেছে যে আমি ওর সাথে প্রেম করবো এরকম। আর এদিক দিয়ে মামা বলতেছে, মামার ফুফা শাশুড়ি জাসমিনের কথা, ঠিক আছে। তো আমি জাসমিনের কথা বাদই দিয়ে দিছি যে আমি ওর সাথে আর কথা বলবো না, আমি ওর সাথে কথা বলবো। তো ওরা 2 দিন থাকলো, থাকার পর এখন যাবার পালা, এখন মামা ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি, তো উনি যাইতে পারবো না। তো আমার বলতেছে যে জসিম নিয়ে দিয়ে বহন। তো আমি রাজি হয়েছিলাম না, কিন্তু পরবর্তীতে বাধ্য হয়ে আর কি যাওয়া লাগে। তো ওই দিন তাড়াতাড়ি অফিসের কাজগুলো সাইরা ওদের নিয়ে বাইর হই, মামার শালা আলামিন আর আমি যাই আর কি। তো যাইতে যাইতে আমি এইটুকুই বলি যে যাইতে পারি, বাসে উঠে বলি কি যাইতে পারি এক শর্তে, দেন আমার সাথে সম্পর্ক করতে হবে, রাজি হইতে হবে। কোনোদিনও সম্ভব না। পরে আমি বলতেছি কে সম্ভব না, তুমি কেন করবো না, ঠিক আছে করতে হইব, ঠিক আছে, নয়তো আমি নাইমা যাবো বাস থেকে, তখন একা একা যাইতে পারবো না। তখন বলতেছে আগে আপনি যান, আপনি আমরা দাওয়াত দিলাম, আমাদের দেশের বাড়িতে যান, আমাদের বাড়িঘর দেখেন, আমাদের অ্যাবিলিটি দেখেন, তারপরে আপনি আমি কিছু দেখা লাগবে না, আমি তো তোমারও দেখছি, তো তো ওইটাই হইব। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই। পরবর্তী আমি ওই যে চান্দুরা পর্যন্ত যাওয়ার পর্যন্ত ওর টাইম দিয়েছিলাম যে এর মধ্যে তোমার রাজি হতে হইব, নয়তো কিন্তু আমি বাস থেকে নেমে যাবো, পরবর্তী একা যাইতে পারবো না। পরবর্তীতে ও এমনিতেই বলে যে হ্যাঁ অসুবিধা নেই, আপনি কথা বললেন। তারপরে বাসায় দাঁড়ান, আপনি মেয়েটাকে নিয়ে কোথাও পৌঁছে দিচ্ছেন? হ্যাঁ, শুধু মেয়েটাকে নিয়ে? মেয়েটা ওর যে ওরা 2 বোন আর আলামিন আর আমি, মানে আমরা 4 জন টোটালি। টোটাল 4 জন যাচ্ছেন। তো জেসমিনের মধ্যে আর আসলো না? না, জেসমিনের মধ্যে আর আসলো না। ওকে ফাইন। পরবর্তীতে ও বাসায় যা পৌঁছানোর পর ওরা আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করতেছে। তো এর ফাঁকে আমি ওরা বলতেছি এটি সময় খুব কম, আমি কিন্তু চলে যাবো, তো আমার তোমার যে কোনো একটা কিছু বলতে হবে। হয়তো হ্যাঁ, বলতো না, ও কিছুই বলে না। তারপরে আমি বলি দেখো আমার যে কোনো একটা জিনিস জানো। ও তারপরে ও শুধু একটা কথা বলে আগে আপনি আমাদের বাড়িতে যান, তারপরে দেখা যাক, আপনার দাওয়াত দিলাম, আপনি আমাদের বাড়িতে যান। তারপরে আমি বলতেছি যে তোমার কাছ থেকে একটা কিছু স্মৃতি আমার দিয়ে যাও, যাতে আমি এটা রাখি। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট, আজ থেকে 7 দিন পর্যন্ত তুমি আমার সাথে কথা বলবে, এতে আমাদের সাথে যত ঝগড়াঝাটি যাই হোক, কিন্তু তুমি আমার সাথে কথা বলা বাদ দিবে না। এই 7 দিন পর রেজাল্টটা আমারটা আমি নিবো, হ্যাঁ। তো ও বলতে চাইছে ঠিক আছে, ও আদা করলো, প্রমিস করলো। তারপরে ওর হাতে দেখে আংটি, তো আমি একটা আংটি নিয়ে নিলাম, বললাম যে আমার এই আংটিটা আমি তোমার আংটিটা আমি রেখে দিলাম, এটা তোমার স্মৃতি হিসাবে আমার কাছে থাকবে। তো মুন্নি বলতেছে যে দেখেন আংটির প্রেম কিন্তু থাকে না, আংটির প্রেম কিন্তু ভাঙা যায়, আমাদের এরকম বান্ধবীদের অনেক আংটি নিয়ে প্রেম হয়েছিল, তো এগুলো কিন্তু থাকে না। তো আমি বলছি এগুলো আমি বিশ্বাস করি না, ঠিক আছে। তো ওখান থেকে বাইরে আসার পর, না ওখান থেকে বাইরে নেই, মানে খাওয়া দাওয়া চলতেছে এই চলতেছে, কিন্তু ওর থেকে তারপর সত্যি কথাটা জানার জন্য মানে আমি ওরে পাও দিয়া চাপটা দিলে এক সাইডে নিয়ে বলতেছি যে তুমি তাড়াতাড়ি বলো যে কি বলবা,
হ্যাঁ বলবা না না বলবা। ও পরে ওর আপা চলে আসে আর কি। তো আপা চলে আসার পর দুজন সাইড কেটে যায়, সাইড কেটে যাওয়ার পর ওখান থেকে আয়সা পড়ি। আয়সা পড়ার পর ওর সাথে ফোনে কন্টিনিউ যোগাযোগ হইতেছে, এই হইতেছে, কিন্তু বা ওখান থেকে আওয়ার পর ও তো আমার এলাও করে না, মানে সবকিছু এরা এরা চলে বা ই করে না। তারপর কথাবার্তা বলে, ও বলে আমিও বলি, বলে এক পর্যায়ে ওরা দেশে চলে যায়। ওরা দেশে, ও না দেশে চলে যায় না, আমি দেশে চলে যাই, মানে আমার যারা তো বোনের একটা বিয়ে। তো ওই বিয়ে খেতে যাবো, তো আমি বলতেছি যে তুমি আমার সাথে কথা বললো, আমি দেশে যাই যেখানে যাই তুমি আমার সাথে কথা বলো। তো এই কথাটা আবার মামা টের পাইছে যে আমি ওর সাথে এরকম এরকম ই করি। তখন মামা তো আমারে মানে অন্যরকম ভাবে শাসাইতেছে যে তোরে নিলাম ভালোর জন্য, এখন থেকে তুই ই করে বলি, তোরে দেখালাম একটা তুই করস আর একটা এরকম। তো আমি বলতেছি না, ওরে আমার ভালো লাগছে, আমি ওর সাথে ই করবো। পরে বলতেছে না, এটা কোনোদিনও সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না, আর এটার মধ্যে আমি রাজি না। তো তখন আমিও বুঝতে পারছি যে ওনারে জানলে তো হয়তো এবো, তো ওনারে লুকায় লুকায় মানে ওর সাথে কথা বলি। তো দেশে যায় বিয়ে, চাস্তো বোনের বিয়ে খাওয়া আসার পর ওখানে একদিন থাকি, শুধু সকালে নামি, দুপুরবেলা বিয়ে খাই, বিকালবেলা আবার চলে আসি। তো যাওয়ার টাইমে আমি আবার তোমার দেখতে ইচ্ছা করে, তো আমি তোমার দেখতে আসবো। তো ও বলতেছে আসে না, অসুবিধা নেই। ও ভাবতে পারেনি যে আমি যাবো, যে বললে কি চলে আসে। তখন আমি বিয়ে খাই রাত্রেই চলে আসি। আমাদের তো লঞ্চে আসা লাগে, তো রাত্রে লঞ্চে চলে আসার পর সকাল ভোরবেলা আমি ঢাকায় পৌঁছাই। ঢাকা পৌঁছার পর ওদের এখানে যা ওর ভোরবেলা ফোন দিতেছি যে আমি কিন্তু চলে আসি সত্যি সত্যি। ও বলে যে আপনি বারবার এত ফোন দিয়েই করেন, কে বলছি না আসলে আসেন। তো ওর দুলাভাই আর আফা গার্মেন্টসে চাকরি করে, সকাল 8টা বাজে অফিসে বাইরে, তো 8টা পর্যন্ত ওই বৈলাপুর স্ট্যান্ডে আমি বৈশা থাকি আবার। তো বৈশা থাকার পর ওনারা যখন দেখি বাইরে হয়ে গেছে বাসা থেকে, তখন আমি বাসায় যাই। বাসায় গিয়ে নক করার সাথে সাথে দরজা খুলে ও তো দেখে আমার অবাক, বলতেছে যে আপনি কি মানুষ না আর কিছু, যে আপনি সত্যি সত্যি চলে আসলেন। পরে আমি বলতেছি দেখো আমি আমার ভালোবাসার জন্য সবকিছুই করি, এটা আমার প্রথম পরীক্ষা। তখনও তো মেয়ে কথা দেয়নি আপনাকে যে আপনাকে লাভ করে। ওকে, তখনও কথা দেয়নি, ঠিক আছে। তখন ওরা দুজন হাসতে হাসতে শেষ, বাবা এই কোন আজব লোকের পাল্লায় পড়লাম, ঠিক আছে, একটু বলাতেই চলে আসলো। আবার সকালবেলা যদি দুলাভাই আফা দেখে হলে তো আমি বলছি অসুবিধা নেই, আমি বাইরে দাঁড়াইছিলাম, ওনারা যাওয়ার পরেই আসছি, ঠিক আছে। তারপর ওরা আমার জিজ্ঞাসা করলাম কোনো নাস্তা গেছে, বলতেছে না। তখন আমি হোটেল থেকে 3 বক্স খিচুড়ি আনলাম, সব একসাথে খাইলাম। ওরা বলতেছে যে আপনি ঘুমায় পরে বিকালবেলা জায়গায় দেবো না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবার বিকেলে যান গা ওদেরই বাসায়। হ্যাঁ, ওর বোনের বাসায় একটা, ওর বোনের বাসা ওরা বেড়াইতে আসছে, ওখানে ওরা বেড়াইতে আসছে। ওর বোন দুলাভাই তো গার্মেন্টসের জায়গা, আচ্ছা, তো বাসাটা খালি থাকে আর কি ওরা। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি তো জানি যে ওর লাঞ্চে ওনারা আসবে বাসায়, তো এই জন্য আমি আর বেশি লেট করি না। তো রিক্তা বলতেছে আপনার জন্য নাস্তা বানাবো, একটু গাজরে হালুয়া বানাই আমার খাওয়াটা বলে। আমি বল আমার ওদিন কাজ আছে, যে আমার আবার আইসা ওখানে কালেকশন করা লাগবে, দোকান লেখা লাগবে, তো আমারও একটু তাড়া ছিল, তো আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পর কথাবার্তা চলতেছে একটু মোবাইলে, হ্যাঁ সবকিছুই হ্যাঁ, কিন্তু সামনাসামনি গেলে একটু আনইজি ফিল করে। তো পরবর্তীতে কথা চলতেছে, এক পর্যায়ে এটা এমন পর্যায়ে জায়গা ও বেশি বিরক্তি বোধ করে, আমি সারাদিন কথা বলি ওর সাথে। তখন ও একটু ঝগড়াপাটি লাগলে ফোন করে বলে দুলাভাই ও আমার ডিস্টার্ব করে, এরকমই করে। আমি বলি না মামা, ও আমাকে আগে মিস কল দেয়। দুলাভাই বলতে হচ্ছে আপনার যে মামা সম্পর্কের মা। হ্যাঁ। তো আমি বলি যে না, ও তো আমার ফোন দেয়, ও আমার এটা বলছে কে এই সেই, ঠিক আছে, মানে এটা নিয়ে একটু একটু চলে আর কি, যে মিষ্টি মিষ্টি ঝগড়া যেটা আর কি। তো ওগুলো আপনার এই সম্পর্কের মামা কি বিষয়টা কিভাবে দেখতো? উনি তো কোনোদিন হ্যাঁ উনি ভাবছে যে একবার দেখা করাইছি দেশে, হয়তো মোবাইলে 2-1 দিন কথা বলার পরে বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপরে ওর সাথে কথাবার্তা চলে, ও বিচার দেয় আমিও বিচার দিই, এরকমই চলে। তো একদিন পারতেছি না, মানে অনেকটা বেশি অহংকার দেখায় পারতেছি না। তো আমি বলতেছি তুমি এতদিন যেই মানুষগুলা নিয়ে আমার সাথে কথা বলছো, যেমন তোমার কিছু বান্ধবী, ওগুলার আমার কথা শুনেছো না, ওগুলা সবাই নিয়ে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো বলতেছে যে কখন? আমি বলতেছি দুপুরের দিকে ফোন দিও। তো ও সবাই ডাইকে নিয়েছে। আমি বলছি তোমাকে একটা একটা ওয়াদা করতে হবে, যে আমি যতক্ষণ পর্যন্ত কথা না শেষ হইব ততক্ষণ পর্যন্ত তুমি ফোন কাটবা না, আর লাউড দিয়ে সবাইকে শুনাইবা। পরে বলতে ও বলতেছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই লাউড দিয়ে যাওয়ার আগে আমি একটু বলি, এটা হচ্ছে মেয়েটা আপনার ফ্যামিলি সম্পর্কে তোমরা মোটামুটি জানলাম, ইকোনমিক স্ট্যাটাস কি ছিল আপনার মেয়েটার, ইকোনমিক স্ট্যাটাসটা কি ছিল, মানে অর্থনৈতিক সেম? ওর বাবাও কৃষি কাজ করতো? ওকে, ঠিক আছে। তো লাউড দিয়ে শোনানো। হ্যাঁ, তো তার লাউড দিয়ে শোনানো। তো ওর যে বিরক্তিকর, মানে ও আমাকে কোনো পাত্তাই দিত না, মানে খুব অহংকার দেখাইতো। তখন আমি ইচ্ছারম বিশ্রী ভাষায় বকাবকি, তুই নিজেকে কি মনে করিস, আয়না কোনোদিন নিজের চেহারা দেখছিস? লাউড দিয়ে? হ্যাঁ, ওকে পান্থকে নিয়ে বসে, তো আয়না কখনো নিজের চেহারা দেখছিস? ঠিক আছে, তুই যেদিন আমার ইডিয়েট বলে বকা দিছস, সেদিনই আমি তোর পিছে লাগিয়ে আছি, ঠিক আছে, সেই
করে এইভাবে ই করবো সেই করবো, ঠিক আছে, মানে বেশি বেশি না, এইভাবে যা একটু রেশারেশি। তখন ও মানে ফোনে আর কিছু বলেন না, বলতেছি আর আপনি কি আর কিছু বলবেন? পরে আমি বলতেছি না, পরে রেখে দিই। পরে বিকালবেলা ওই আলামিন রে ওর চাস্তা বাইরে ফোন দিই, ফোন দেওয়ার পর জিজ্ঞাসা করি যে কিরে দেখছস? কয় হ্যাঁ। আমি কি কিরকম দেখা যায়? কয় মুখ চোখ কালা, পুরো একবারে গোমরা দেখা যায়, যে কে কি জানি হয়েছে, ঠিক আছে। পরে বলি যে আমি এরকম এরকম বলছি, এই হয়েছে। তো বলার পরে এখন তো আমার ভিতরে খুব জ্বলতাছে, যাই হ্যাঁ আমি কি করলাম, মেয়েটারে এতগুলা বকাবাজি করলাম, ই করলাম, তো এখন তো ওর সাথে কথা না বললে আমারও ভালো লাগতেছে না। তো এক সপ্তাহ তো কোনো কথাবার্তা কিছু বলিনি, বলি এক সপ্তাহ পর ফোন দিছি মতন, ও আমার বলতেছে কি আবার বকাবকি করবেন, করেন। পরে আমি বলতেছি না দেখো, আমি কোনোদিন বকাবাজি তো এরকম কোনো মেয়েরে করিনি, আসলে তোমার যে জিদ কন্ট্রোল করতে না পারে আমি তোমার কাছে, তাই তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ফোন দিছি। তো বলতেছে যে না, আপনি আরো যদি মন চায় তো আরো বলেন, ঠিক আছে, আমি কি তুমি আমার ক্ষমা করে দাও, ঠিক আছে। আমি কোনো দিন, তো ওই দিন আমি খুব কান্নাকাটি করি ওর কাছে, যে আমি আসলে কোনোদিন কোনো মেয়ের এরকম ই করিনি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি রাত্রে ফোন দিয়েন। পরবর্তীতে রাত্রে বাসায় যা ফোন দিই, ফোন দেওয়ার পর ওরে বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কোনোদিন এরকমই করি নই, আসলে যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি আমার সাথে কথা বলো বা না বলো এটা কোনো আমার কোনো ই না, কিন্তু তুমি আমার ক্ষমা করে দাও। তো ও বলতেছে ক্ষমা করতে পারি এক শর্তে। আমি বলতেছি কি শর্ত? পরে বলতেছে আমাকে ভালোবাসতে হবে। তো আমি বলছি না, এটা কোনোদিনও সম্ভব না, তোমার যদি কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি অন্যভাবে নাও, আমি মাইনে নিব। পরে বলতেছে না, আমি আপনাকে এক শর্তে ক্ষমা করতে পারি, সেটা লোক আমাকে ভালোবাসতে হবে। আপনি তো তখন তাকে ভালোবাসেনি। হ্যাঁ, এটা তো আমি ভালোবাসি, মানে ভালো লাগে ওর। পরবর্তীতে আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে বাবার জন্য একদিন সময় দেওয়া লাগবে। বলেন একদিন সময় নিলাম, একদিন সময় নেওয়ার পর একদিন পর রাত্রেবেলা ওরকে ফোন দিলাম, কথা হইতেছে, অনেক কথার পরে ও বলতেছে আপনি কি এখন আমাকে ভালোবাসবেন? পরে আমি বলতেছি যে আমি মনে মনে, আমার মনে এই যে ও আমার সাথে প্রতিশোধ নিব, তখন আমি দুষ্টামি করে বলি যে হ্যাঁ আমি তোমারে ভালোবাসি। তখন ও আমারে বলে মনে আছে, মনে আছে তুই আমার এরসব কথা বলছিলি, তোকে তো আমি ভালোবাসা প্রশ্নই ওঠে না, যে এরকম তুই কখনো এরকম আমার যোগ্য না, এরকম অনেক ধরনের, মানে আমি যেরকম বলছি ও আমার এরকম বইলা যে বলছে এটা তোর প্রতিশোধ, ঠিক আছে। তারপরে আমি তো আবার মনের মধ্যে একটা ই লাগলো, না ও আমার এরকম বললো, ঠিক আছে আমি তোরে ছাড়বো না, এই সেই। পরবর্তীতে আমি ওই যে জ্যাসমিন মেয়েটা, ওই মেয়েটার নাম্বার তো আমার কাছে আছে, তো ওরও বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর ওই জ্যাসমিন মেয়েটার ফোন দা বলি যে ও এরকম, ওই মেয়েটা অলরেডি জানা ফেলা যে ওর সাথে আমার এখন এটা চলতেছে, রিক্তার সাথে। হ্যাঁ, ওই মেয়েটার সাথে আর কথাবার্তা বলি না, ও পাশ কাটা যায় আমিও পাশ কাটা যাই, মানে আমাদের মাঝে আর ওরকম আগে যে কথা বলছি না এক সপ্তাহ জেসমিনের সাথে, ওটা আর হয় না। তখন ওই মেয়েটার বললাম যে ও আমার সাথে এরকম এরকমই করছে, তুমি একটু ওরে বোঝাও না যে ও যাতে আমার সাথে সম্পর্কটা করে। পরে ও বলতেছে যে দেখি কি করা যায়। তখন আমি সারাদিন ফোন দিয়ে ওদের নাম্বারে ডিস্টার্ব করি। দুপুরবেলা একটা ফোন ওই জেসমিনের মোবাইল থেকে, জেসমিনের মোবাইল থেকে একটা ফোন। তো আমি বলতেছি কি ব্যাপারে ফোন দিছো কেন? বলতেছে যে আপনার জন্য একটা গুড নিউজ আছে। পরে আমি বলতেছি কি গুড নিউজ? পরে বলতেছে যে আপনার সাথে সম্পর্ক করব। তো আমি বলতেছি না, ও তো প্রতিশোধের নেশায় জৈলাপিটা রয়েছে, তো ও তো প্রতিশোধই নিব, আমার ওর সাথে সম্পর্ক করার দরকার নেই, ও সম্পর্ক মানে বোঝে না। বলতেছে না, সিরিয়াসলি বলতেছে ও আপনার সাথে সম্পর্ক করব। কে বলছে এটা? এটা জেসমিন বলছে। জেসমিনের সাথে সম্পর্কটা কি ছিল? ওরা ফুফু বাস্তে। আচ্ছা। তারপরে বলছে মতন আমি বলছি যে ওকে দাও ফোনটা। পরে দিছে ও। আমি বলতেছি কি ব্যাপার, তুমি আমার ফোন দিছো কেন? বলতেছে যে কেন ফোন দিছি জানেন না? পরে আমি বলতেছি তোমার সাথে আমার কিসের সম্পর্ক? আপনি জানেন না কিসের সম্পর্ক? পরে আমি বলতেছি বলো কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। আমি কি ভালোবাসা কি জিনিস তুমি বুঝো? পরে বলতেছে আমি বুঝি না, আপনি আমার শিখাইবেন, আমি শিখিনি, এখন থেকে আপনার সাথে আমি সম্পর্ক করবো। তো যাই হোক, ওদিনকে তো খুব খুশি আমি যে ওরকমই বলছে। তারপরে থেকে কথা কন্টিনিউ চলতেই আছে, মানে দিনের পর দিন এরকম কথা চলতেছে। তো বলতেছে যে আমার মা ঢাকা আসবে বেড়াতে, তো যদি পারেন মার সাথে দেখা করেন। আচ্ছা। প্রথম মানে ওর সাথে তো প্রেমেরই তো, মানে খুব ভালো লাগতেছে, কাজগুলো সুন্দর মতো করতেছি, মানে দিনগুলো খুব সুন্দর কাটা যায়। তখন ওর মা ঢাকা আসবে, ওর মার সাথে দেখা করতে বলে। তখন ওর মার সাথে আমি দেখা, ওর মা ওর আফার বাসায় আসার পর আমি যাই, আমার একটা ফ্রেন্ড আছে ওরলি, আর ওই জুয়েলারি নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর আসলে সত্যি কথা বলতে কি, মানে একটা শ্বশুর বাড়ির মানুষ যেরকম ভাবে যায় আমি ওরকম ভাবেই কইরা গেছি। তারপরে উনিও মনে করেন যে আমার অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পর কথাবার্তা হলো। তো আমি উনি বলতেছে যে তুমি আমার মেয়ের সাথে সম্পর্ক করো, যদি কখনো আমার মেয়ের ভালো লাগে, বিয়ে করতে চাও, তাহলে তুমি তোমার গাইড জানানো লাগবে। আচ্ছা। তখন আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, সেটা আমার ফ্যামিলি ম্যানেজ করে আমি আনতে পারবো। পরবর্তীতে উনি বলছে মেয়ে কিন্তু কখনো তোমার হাতে একা তুলে দেবো না, আর একা যাবে না। পরবর্তীতে আমি বলছি ঠিক আছে। তো ওখান থেকে ওই দিন কথাবার্তা বলে চলে, মানে ওর ফ্যামিলির সঙ্গেও আপনার কথাবার্তা হয়ে গেল? আচ্ছা। অলরেডি কথাবার্তা হয়ে গেছে। তারপরে
ওর মা এরকম আশ্বাস দেওয়ার পর আমি ওখান থেকে আসি। আসার পর ওদের ফ্যামিলি সবার সাথে কথা হয়, ওর সাথেও কথাবার্তা হয়। হওয়ার এক পর্যায়ে কিছুদিন পর ও আবার ঢাকা আসবে। জি। ও আবার ঢাকা আসবে বোনের বাসায়। ওর বোনের বাসায় আসার পর আমার সাথে দেখা করার ডেট হয় যে আমি ওখানে দেখা করতে যাব। তো ওর যাওয়ার আগে ওর বোনের অনুমতি নিয়ে নিই যে আপা আমি কিন্তু আসতেছি আপনার বাসায়, ওর সাথে দেখা করবো। তো ওর বোন আমাকে একটা স্পেস দেয় যে জোসেন তুমি আইসো, আসার পর সকাল 8টার পর বাসায় ঢোকবা যাতে তোমার দুলাভাই না দেখে। আর আমরা তো পড়ে যাই, পরে 12টা বাজে লাঞ্চে যখন আমরা আসি তুমি বাসা থেকে বাইরে যাবা, বাইরে যাওয়ার পর আবার 2টার পর ঢুকো, তারপর সারাদিন ওর সাথে কথাবার্তা বললে পরে চলে যাও। আচ্ছা, বিষয়টা কিন্তু উনি আমাকে স্পেস দিতে আছে। হ্যাঁ, ছোট ছিলেন না বড় ছিলেন উনি? উনি বড় বোন ছিলেন। তো উনি ওনার এই আশ্বাসে তো আমি যাই, কিছু কেনাকাটা কইরা সবকিছু নিয়ে টিয়া যাই। তো বাসায় একা থাকে না, ওই যে ওনার আবার একটা মেয়ে আছে 5 বছর বয়স আর কি, জি। ওরা দুজন থাকে। তো ওদিন যায়, তো আমি বলি এখন তো যাই হোক কত ঝগড়াঝাটি কত কিছুর পরে তুমি আমার সাথে কথা বলতেছো, আমি তোমার সাথে কথা বলছি, আমাদের সম্পর্কটা কিন্তু একটু আগায় গেছে গা। তো এই তখন ও হঠাৎ করে বলতেছে যে দেখেন সম্পর্কটা আগে কিন্তু এখনো কিন্তু সম্পর্ক নিয়ে আমি কিন্তু শিওর কিছু বলতে পারতেছি না। বলতে পারছি না মানে কি আপনার জায়গা থেকে বলতে পারছে না নাকি ওর জায়গা থেকে? ওর জায়গা থেকেও বলতে পারতেছে না। তো আমি বলতেছি কেন? কয় কখন আপনার আমার ভালো লাগে, কখনো ভালো লাগে না। তখন আমি বলতেছি কেন তোমার কোনো সমস্যা হবে তুমি বলো। কয় না আমার কোনো সমস্যা মেয়ের নেই। বয়সটা কত ছিল এই সময়টাতে? ও আমার সাথে 2 বছরের ছোট হবে আর কি। আপনার বয়স কত তখন? আমার তখন বয়স 20 হবে। ওকে। এক পর্যায়ে মানে দুজন কথা কাটাকাটির মধ্যে মানে একটু রাগান্তিত বাসায় জায়গা, ঠিক আছে। যাওয়ার পরে এর বাদে ও আমারে এরকম বলার পরে আমি তো মনে করি না এখন চইলা যামু। ওরে বলতেছি যে তোমার কাছে আসলাম তো তুমি তো আমার কিছুই দিলা না, ঠিক আছে। তো ওখানে আর কি রুমে তো একা থাকি, তো ওই বাচ্চাটা ঘুমায় রয়েছে, ঠিক আছে। তো আমি ওরে আর কি তখন ও বলতে যে লাইট অফ করেন এইভাবে করে না, ঠিক আছে, আগে লাইট অফ করেন, ঠিক আছে। তখন ও আমি এরকম ভাবে ওর সাথে করতেছি। আর এই পর্যায়ে ওই ফারিয়া জায়গা যায় ঘুম থেকে, জায়গা মানে আমাদের দুই আপত্তিকর অবস্থায় দেখার পরে ও মেয়েটা কান্নাকাটি করে, মানে দেখার পর মেয়েটা চিল্লাচিল্লি কান্নাকাটি করে। তখন ও আবার ভয় পায় আমার বলে, মেয়েটার বোঝানোর জন্য ও আমার বলে যে তুই এখান থেকে চলে যা, তুই আমার কাছে আসবি না, আর যদি আসস তো তুই আমার মরা মুখ দেখবি। তখন আমি ওখান থেকে আসার পর মানে ওখান থেকে চলে আসি, ও মানে খুব রাগ হয়ে যায়। তখন চলে আসার পর আমি ওরে ফোন দিয়ে আসতে কিন্তু ফোনটা রিসিভ করে না, করে তারপর বলে তুই আমাকে আর ফোন দিবি না, এই সেই এরকম। তো আমি একদিন ফোন দিই না, একদিন ফোন না দেওয়ার পর ও আমার ফোন দেয় পরবর্তী আমি বলতেছি কি ব্যাপার তুমি না ফোন দিতে না করছো, আবার তুমি ফোন দিলা। বলতেছি দেখতেছি যে বৌমর কি ফুলের মধু খেয়ে চলে যায় না থাকে। তখন মানে এটা বলে রিক্তা আপনাকে? এটা বলতেছে। তো আমি বলতেছি যে আমি তোমাকে ভালোবাসি, আমি কখনো চলে যাবো না, ঠিক আছে। এখন তুমি যদি চাও তাহলে কন্টিনিউ তোমার সাথে আমি কথা বলতে পারি। ও বলতেছে ওকে। তো আমি বলতেছি তাহলে আবার আসি তোমার সাথে দেখা করতে। ও বলতেছে যে অসুবিধা নেই আসো। তখন 3 দিনের মাথায় আমি ওর সাথে আবার দেখা করার ডেট করি, ওর বোনের সাথে আবার যোগাযোগ করি যে আমি কিন্তু আবার আসতেছি। বলতেছে যে অসুবিধা নেই তুমি আসো, কিন্তু সাবধান আবার চলে যাও, তোমার দুলাভাই যাতে না দেখে। ওকে। তখন আমি যাওয়ার পর সকালবেলা ওর আমি একসাথে নাস্তা করি, খাওয়া দাওয়ার পর 12টা পর্যন্ত থাকার পর ওর সাথে মানে এর ফাঁকে আমার মানে একবার ফিজিক্যাল রিলেশন। এই বয়সে? হ্যাঁ, ওকে। ফিজিক্যাল রিলেশন হয়েছে এবং সেটাও চায় না, কিন্তু তারপরও আমার ইচ্ছাতে মানে হয়। তারপরে আমি মানে আপনি জোর জবরদস্তি করেন এক অর্থে বলা চলে? জোরজবরদস্তি ওরকমটা না, যেহেতু একবার একটু হয়ে গেছে, ঠিক আছে, এখন আর ওরকমই না। ওর বাসাতে এই ধরনের ঘটনা ঘটে? ওর বোনের বাসা। ওকে। পরবর্তীতে আমি দুপুরবেলা হয়ে গেছে, তোর বোন আর দুলাভাই আসবো, তখন আমি বাইরে বাসা থেকে বাইরে হওয়ার পর ওনারা যখন লাঞ্চ করে জায়গা, তখন আমিও লাঞ্চ করতে হেমায়তপুর যাই। হেমায়তপুরতে আসার পর আবার ওর সাথে আমার এরকম কথাবার্তা এক পর্যায়ে যে ওর সাথে আমার ওই দিনকে আবার এটা রিলেশন হয়। বুঝতে পেরেছি আমি, ঠিক আছে। এরপরে কি ঘটলো সেদিকে যান। তারপরে ওখান থেকে ওই দিন চলে আসার পর এখন তো আর ভালো লাগতেছে না, যেহেতু সম্পর্কের মাঝে এরকম কিছু ঢুকে গেছে, এখন আর ভালো লাগতেছে না। তো আবার ওর সাথে কথা হতে বলছে, আবার 5 দিনের মাথায় ওর সাথে দেখা করার করি। তারপরে যাওয়ার পরে ওই দিনও আমাদের মাঝে এরকম এটা হয় আর কি। মানে এই বিষয়গুলো তখন রেগুলারই চলতেছিল? রেগুলারই চলতেছে। তখন ও বলতেছে যে আজকে আমার একটু ঘুরাইতে নিয়ে দিতে হবে। তো ওই দিন আবার ও দুলাভাই লাঞ্চে বাসার জন্য আপা আসছে। তো আপা আসার পর কথাবার্তা সরাসরি ওনার সাথে বলছি। তারপরে ও বলতেছে যে আমাকে আজকে ঘুরতে নিয়ে দিতে হবে। কোথায়? হেমায়তপুর ঘুরতে যাবো, ফুচকা খাইতে যাবো। তো বোন বললো বেশি দূরে নিও না, তো কাছাকাছি রাইখা আবার দিয়ে যাও, আর তুমি চলে যাও। পরে বলতে আমি ওরে নিয়ে হেমায়তপুর যাই। হেমায়তপুর যাওয়ার পর ওখান থেকে ফুচকা খাওয়া
বাসায় চলে আসি, বাসায় ওর রাইখা তখন ওর জায়গা যাওয়ার এক পর্যায়ে যাওয়ার আগে পরে আমি বলতেছি, দেখো কত ঝগড়াঝাড়ি এই সেই সবকিছু প্রতিশোধ, তার ভিতরে সম্পর্কটা এই পর্যায়ে চলে আসে, তো তুমি কখন আমার ছাইরা যাও না, আমি কিন্তু তোমার সত্যি সত্যি ভালোবাসি। মানে বুকে জড়ায় ধরা অনেকক্ষণ মানে আমি কাঁদছি, ওর সাথে কথা বলছি, তখন চায় দেখি যে আমি কাঁদছি না, ওরও চোখ দিয়ে অনেক পানি ঝরছে। ঠিক আছে, Okay. যে আজকে সম্পর্কটা এই পর্যায়ে গেছে কা, তুমি আমার করো না, ঠিক আছে? তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন ও আমার একটা পাপ্পি দিল, আমি চলে আসলাম। ওখান থেকে চলে আসার পর ওর সাথে আমার কথাবার্তা কন্টিনিউ চলতেছে, সব কিছু ওকে। মানে আমার মনে হয়েছে আমাদের সম্পর্কে আর কেউ বাধা হয় নাই, এরকম চলতেছে। জি। চলার পরে ওর আফা একদিন বাড়িতে গেছে, দেশে, ও দেশে চলে গেছে, তারপরে কিছুদিন পর ওর বোন বাড়িতে গেছে। তো প্রতিদিন আমরা এত কথা বলি যেটা লিমিটের বাইরে, আচ্ছা। মানে এত কথা বলি। তো একদিন ও সকালেতে ফোনটা ধরতেছে না, হয়তো বাড়িতে কোনো আয়োজন ছিল এরকমই। তো বিকালবেলা ফোন ধরতে, তো আমি বলছি কি ব্যাপার তুমি ফোন ধরলা না, ফোন ধরো না, কথা বললে কিভাবে থাকতেছে, ঠিক আছে এই সেই। তখন ও বলতেছে আমি 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 বলছি আমি কেটা, আমি ওর বড় বোন, আমি শিউলি আপু। তো বলতেছে যে, আমি বলছি আপু ওর একটু মোবাইলটা দেন না, ও এখন কথা বলতে পারবে না। আমি কই না, সারাদিন কথা বলি না, আপনি একটু মোবাইলটা দেন। কেউ বলছি না কথা বলতে পারবে না। পরে আমি বলছি আপু প্লিজ এমন করেন, একটু দেন না ওরে। পরবর্তীতে এক পর্যায়ে এই এক কথা দুই কথা বলতে গেলে ওনার সাথে আমার খুব একটু উত্তেজিত মানে ভাষায়- কথা বলতে পারবে না বলতে কি এটাকে হঠাৎ করেই বললো নাকি কোনো ঝগড়া চলতেছিল আপনাদের না মধ্যে? না কোনো হঠাৎ কিছু করে? না, হঠাৎ করে বলতেছে। তো আমি বলতেছি কেন দিবেন না, ওর সাথে একটু কথা বললে রাখেন, এক মিনিট। ফ্যামিলি তো জানতো আপনার বিষয়গুলো? ওর ফ্যামিলি জানতো। পরবর্তীতে উনি দিবেন না, ও এক কথা দুই কথায় যে উনি বলতেছে যে তুই আমার কাছে এত কৈফত চাচ্ছে। তাই আমি বলতেছি আমি কৈফত চাই মানে আমি ওকে চাই, ঠিক আছে? কয়, আমার জামাইও তো আমার কাছে কৈফত চাই না। তখন আমি বলতেছি আপনার জামাই তো আর ওরকম লোক না যে আপনার কাছে আপনার জামাইয়ের মতো তো আমি না, ঠিক আছে? আমি আমারটার কাছে কৈফত চাই, ঠিক আছে? তখন উনি আমার মানে খুব খারাপ ধরনের ভাষা বলে। গালিগালাজ করে? মানে মাথা পাগল হয়ে যায় যে ওরে আমার কথা বলতে দিতেই হবে। আর আমার একটু জিদ ছিল সব সময়। এক পর্যায়ে বড় ধরনের হয়ে যায়, তখন মামায় বলতেছে কি ব্যাপার, জসিমের এতদিন কথাবার্তা বলছেন, এখন কথাবার্তা বলতে দেন না, কি ঝগড়াঝাড়ি হতে হয় না, পাগলামি করতেছে, ই করতেছে, আমাদের বকাঝকা করতেছে, এই সেই। পরে বলতে এটা কাকে বলে? এটা ওই যে মামা, ওনার যার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ হয়েছে? ওনার শ্বশুর বাড়ি, ওই যে ওনার বলতেছে মামার শালি লাগে, তো বলতেছে যে দেন না, এরকম এরকম। এটা কিন্তু মামা চাস্তশালী লাগে, আপন শালী না, চাস্তশালী লাগে। তো বলছে, তো বলতেছে না ওদের আর কথাবার্তা কিছু হবে না। তো মামা বলছে দেন। দেওয়ার পরে বলছে যে আমি তোমার দুলাভাই বলতেছি, তুমি কি জসিমের সাথে কথাবার্তা বলবা, আর এমনকি তোমার ফিলিংস আছে যে জসিমের কাছে বিয়ে বসবা, সম্পর্ক হয়েছে যেহেতু, এরকম আছে, তুমি কি জসিমের ভালোবাসো? বলতেছে না আমি ওরে ভালোবাসি না, আমি ওরে ভালোবাসি না, আমি ওর কাছে বিয়ে বসবো না। তো দেখো তুমি ফ্যামিলি চাপে কিছু বললো না, তোমার আমি একদিন সময় দিলাম, তুমি বাইবা পরে আমার জানো, আমি তোমার দুলাভাই, যদি তোমার এমন কোনো দুর্বলতার জিনিস থাকে তুমি আমার বললো, আমি সেটা ম্যানেজ করে নেব। এটা আপনাদের সম্পর্কের কতদিন পরের ঘটনা? 6 মাস। 6 মাসের মাথায়? আচ্ছা, ওকে। তারপর? 6 মাসের মাথায় এরকম ঘটনা হয়। তখন ওরে কথাবার্তা বলতে দেন না। ওরে আমি জিজ্ঞাসা করছি, একদিন ফোন করে একটু কথা বলতে দিছে সবার মুরব্বীকে সামনে, মানে ওর দাদা দাদি সবার সামনে করে, যে হ্যাঁ একটু কথা বলো। তখন ওরে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার সাথে কথাবার্তা বলবো না, তুমি কি আমার ভালোবাসবো না? বলতেছে না। তখন আমি আর তো করার কিছু নাই, যেহেতু মুরব্বীদের সামনে বলছে। তখন আমি ওর দাদির সাথে কথা বললাম, সবার সাথে কথা বললাম। আমি বললাম যে ও কেন আমার সাথে এরকম করলো, আমাদের সম্পর্কটা অনেক গভীর, মানে আমি বলতে চাইতেছি না সবকিছু ভেঙে, বলতেছি অনেক গভীর সম্পর্কটা এই সেই। তখন বলতেছে ওর দাদি বলতেছে যে ভাই যা হওয়ার হয়ে গেছে, তো তুমি এগুলা নিয়ে করো না, ও তো ওরা লোকটা বেশি না, ওরা 2 বোন এরকমই। তো তুমি এক কাম করো, মনে করো যা টাকা পয়সা নষ্ট করছো এগুলা মনে করো যে জলে ফেলাইছে, তুমি পুরুষ মানুষ কামাই করতে পারবা, আর তুমি ওর চাইতে ভালো পাইবা। হ্যাঁ রাখা, তো এরকম ওর সাথে আর করো না। কিন্তু আমি তো আর এটা মাইনে নিতে পারি না, আমি এটা মাইনে নিতে পারি না যে আমি এটা করবো না। তখন এক পর্যায়ে মানে আর কথাবার্তা বলার কোনো রাস্তাই খুঁজে পাই না, ঠিক আছে, যে ওর সাথে যে কথাবার্তা বলবো সে। তখন ও শুনতে পারি যে বাড়িতে অনেক গ্যাঞ্জাম, ওর সাথে আমারই। তখন আমি ফেসবুকে ওর সাথে আমার কিছু ছবি থাকে, ঠিক আছে, জি। এগুলা ছাইরা দিই। ছাইরা দেওয়ার পর ফেসবুকে কি করেন? ওর সাথে আমার 2টা ছবি থাকে, জোড়া ছবি আর কি। এটা আপনি ফেসবুকে ছেড়ে দেন? মানে রাগ করে? রাগ করে ছাইরা দিই। রাগ করে ছাইরা দিই বলতে কি, ম্যানুয়াল পেন্টে ওর এলাকার কিছু লোক আছিল, তো হ্যাঁ, আপনার ফেসবুকে? হ্যাঁ। আচ্ছা। তো ছাইরা দিই, তখন ওর ভাই দেখতে পায়, সবাই দেখতে পায়, মানে ওরে বলে। তখন ও আমারে ফোন দেওয়া অনেক কি করে যে তুমি আমার এটা করলা কি লেগে, আমি কি তুমি আমার সাথে এরকম করলা কি লেগে। তো ছাইরা দেওয়ার পর এর বাদে ওর সাথে আর কথাবার্তা হয় না। তখন একদিন ও দেশ থেকে ঢাকা আসছে, ও বাড়িতে ওরে ফোনে আর পাই না, কারো কাছে ফোন দিয়ে এরকম পাই না।
তো আমার আবার একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হলো ওই যে মামার শ্বশুর বাড়ি, ওনাদের সবার ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করে জানতে পারতাম, কিন্তু কেউ বলে না যাতে আমি ওর কোনো ক্ষতি করি এরকম। তো হঠাৎ করে একদিন মুন্নির, ওর চাস্তো বোন মুন্নির নাম্বারে ফোন দিয়া বলি যে মুন্নির কোথায়, বলতেছে আপনি কে, মানে একটা মহিলার দিয়া বলাই, যে বলতেছে আমি ওর খালতো ভাইয়ের বউ, তো ওদের নাম্বারটা বন্ধ, এরকম তো ঢাকায় গেছে। তো জানতে পারি ঢাকায় ওর বোনের বাসায়। তখন আমি ওই আমার যে যে মুদি দোকানে চাকরি করি, তারপরে যে মাল্টিপ্লাস কোম্পানিতে চাকরি করি, ওই দুইটা মালিকের জানাই যে এরকম এরকম। আমি সরাসরি মাল্টিপ্লাস কোম্পানির ভাইয়ের কাছে যাই যে ভাই এরকম এরকম, আমি তো একজনের ভালোবাসি, তো এরকম এরকম, তো আমার সাথে গভীর সম্পর্ক কিন্তু এখন এলাও করতেছে না, হয়তো ফ্যামিলিগত চাপে, যদি আপনারা একটু যাইতেন, যাই আমার পক্ষ থেকে ফ্যামিলিগত ভাবে কোনো নিতেন, উদ্যোগ নিতেন। তখন উনি বলতেছে যে হ্যাঁ অসুবিধা নেই, আমি তোমার পেছনে আছি, সমস্যা নেই, তুমি কবে যাবে। তো আমি বলতেছি যে আমি তাহলে কালকে গাড়ি ভাড়া করি, তো সাবার আছেও ওর দুলাভাইয়ের বাসায় যাই। তখন ওই ভাই আবার উনি আবার প্যাম্প করে বিয়ে করছে, উনি আবার এগুলো বোঝে, উনি সবসময় আমাদের এরকম বলতো, সাপোর্ট দিত। তো উনি বলতেছে যে অসুবিধা নেই, যত টাকা পয়সা যা কিছু লাগে, যত বড় ঘরের মাইয়ে হোক আমি তোমার আইনে দেবো। তো উনি আমার লিড দেওয়ার পর পরের দিন সকালবেলা আমি দুইটা গাড়ি ভাড়া করি, হাইস গাড়ি ভাড়া করি। তখন এই মালিকরে বুঝান লাগবে, তখন এই মালিকরে বুঝাইতে যান, ওনার বাপেরও বুঝাইতে গেছে। তখন উনি বলতেছে না এই ছেলের বিয়ের বয়স হয় নয় এরকম, ও এখন কেন বিয়ে দিব, ওরে আমরা এত বছর ধরে পালন করি, ওর ডিসিশন আমরা নিমু। কে বলছে এটা? এটা লোক যে মুদি দোকানে যে চাকরি করি। আচ্ছা আচ্ছা। তখন উনি বলতেছে যে এরকম ওর ডিসিশন আমরা নিমু, এখনই এরকম হওয়ার কিছু না, ওর বাপমার সাথে কথা বললে আমরা নিমু। তো বলতেছে কাকা, ওই ভাই বলতেছে যে কাকা যারা প্রেম করে তারা এরকমই, ছেলেটা তো ও তো প্রেম করছে, তো আমরা যাই আগে ফ্যামিলিগত ভাবে দেখি, কথা বলে, তো আমরা তো আর এখন কিছু করতেছি না, আগে কথা বলে দেখি, তারপরে কথাবার্তি বলতে যাইবো। তো এই টাইমে বলতেছে যে ভাই বলতেছে যার বাড়ি যাবো তার তো একটু জানান দরকার। তো আমি আমার দুলা বাইরে নিছি, দুলা বাইরে নেওয়ার পর আমার দুইটা মালিকের নিছি, আরো এলাকার বড় ভাই এখন নিছি, নেওয়ার পর যাবো। এখন ফোন দিছে ওই ওর দুলা ভাইয়ের কাছে, বলতেছে যে ভাই আমরা তো আপনার বাড়িতে আসতেছি আপনার শালীর দেখতে। আচ্ছা। বলতেছে কোন বিষয়ে, বলতেছে যে জসিমের সাথে ওর সম্পর্ক, এটা তো ব্রেকআপ হয়েছে, দেখি আমরা একটু ফ্যামিলিগত ভাবে কথা বলে দেখি। তো বলতেছে দেখেন ভাই ও আমার বোন না, ও আমার শালী, ঠিক আছে, তো ওর বিষয়ে কিছু বলার আমার অধিকার নাই, তো আপনারা যদি যান তাহলে ওর বাড়িতে যান, ওর বাড়িতে যান, ওর বাড়িতে গেলে হয়তো এরকম কিছুটা একটা ফলাফল পাইবেন, কিন্তু ও তো আমার শালী, ওর বিষয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলারই নেই। তখন যাইতে দিব না, তখন আমি বলতেছি না আমি গাড়ি ভাড়া করছি, আজকে যামই, ঠিক আছে, ওর সাথে দেখা করবোই, ও যখন ঢাকাইছে অনেকদিন ধরে কথা বলতে পারি না। তখন আমি আমার আটকে রাখে অনেকে, তারপর বিকালবেলা ছাড়ার পর আমি বিকালবেলা আমার একটা ফ্রেন্ড আছে যে হেলাল আর লোক জসিম আর একজন আমার মিতা, ওরে নিয়ে আমি এই সাভার যাই। সাভার যাওয়ার পর ওই বাসায় যাওয়ার পর দেখি ও বাইরে দিয়ে তালা মারা, তো আমি জানলা করতেছি, তো খুলছে, খোলার পর ও বলতেছে যে কি চান। আমি বলতে তুমি এরকম ভাবে কথা বলো, কি চাই, তুমি জানো না আমি কেন আসছি। কতদিন পরে দেখা হলো? এটা প্রায় 2 মাস পর দেখা। 2 মাস পরে, ওকে। তখন তুমি জানো না যে আমি কেন আসছি, ঠিক আছে, আমি না তোমার ভালোবাসি এসে তুমি আমার সাথে এরকম করো কেন, তোমার কি ফ্যামিলিতে কোনো চাপ দিছে, তুমি কি কোনো চাপের উপরই করতেছো। বলতেছে না, আমার চুপ করে রয়েছে, কোনো কথা বলে না। আমি বলছি দরজা খোলো তুমি, ও খুলতেছে না। তো আমি এক পর্যায়ে মানে ফ্ল্যাট বাসা তো নিচতলায় থাকে, তখন আমি জানলা বারে জোরে ঘুষি মারি, জানলার কাজগুলো ভাঙছে। তখন উপর থেকে বাড়িওয়ালা আসে, বাড়িওয়ালা নাইমা আসা বলতেছে তুমি কে, এখানে গেঞ্জাম করতেছো। তো আমি বলতেছি আঙ্কেল এরকম ওর সাথে আমার সম্পর্ক, ওর সাথে সম্পর্ক, কিন্তু ও তো আমার অ্যাকসেপ্ট করতেছে না এখন, মানে আজকে এমন পর্যায়ে ওরে বললে আমি থাকতে পারতেছি না, তো ওরে বলেন আমার ভিতরে নিতে, আমি ওর সাথে একটু কথা বলবো। তখন বলতেছে মেহমান আসছে ভিতরে নাও, মেহমান ভিতরে নাও না কেন, ও বলতেছে ওকে আমি চিনি না। তখন তো ওই লোকে আমার বলছে ওর তোমার চিনে না, তুমি বলতেছো এই সেই, মানে আটকে এরকম ভাব। তখন আমি বলতেছি দেখেন আঙ্কেল ওর সাথে আমার কিছু ছবি আছে, ভিডিও আছে, এগুলো দেখেন, ও যদি আমার না চিনে তাহলে এগুলো কোথা থেকে আসলো। তখন দেখাইলাম, উনি বলতেছে এই মেয়ে তোমার যদি নাই চিনো তাহলে তোমার সাথে এগুলো আসলো কোথা থেকে। পরে বলতেছে যে মানুষের মতো মানুষ থাকতেই পারে। তখন বাড়িওয়ালা ওকে বলো যে একটা থাপ্পড় দেবো, বেয়াদব মেয়ে, ঠিক আছে, তোমার দুলাভাইয়ের খবর দেবে এসে। তখন ওর দুলাভাইয়ের খবর দেয়, দুলাভাইয়ের খবর দেওয়া আসার পর আমার চিন্তা ভাবনা যে কোনো মূল্যে আমি সম্পর্কটা টিকায় রাখবো, এটাই ওরে বইলা থাকতো, জোর করে হোক বা যেভাবেই হোক না কেন, যেভাবে হোক ওর সাথে সম্পর্কটা টিকায় রাখবো। তখন ওর দুলাভাইয়ের খবর দেয় মতন দুলাভাই আসে, ওর দুলাভাই আসার পর কোনো কথা বাড়তি কিছু না বললে আর চুপটি আমার উপর বসি এসে মার শুরু। কিন্তু আসার আগে আমি অনেক কান্নাকাটি করছি যে তুমি একটা বার দরজাটা খোলো, তুমি আমার সাথে চলে আসো, আমি তোমার নিয়ে দেখো। দুলাভাই মানে হচ্ছে যাকে, যে আপনার মামা? না, তাহলে এটা লোক ওর দুলাভাই, আর ওর আর যেটা মামা এটা লোক ওর চাস্তো দুলাভাই। আচ্ছা আচ্ছা, ওকে। তখন ওর দুলাভাই আমার মানে খুব উপরি চুপড়ি বসি, তখন আমি ওনার পাওয়া ডেপে দিলে বলেছি দুলাভাই আমার মায়ের না, আপনি আমার কথাগুলো শোনেন,
কথাগুলো শুনেন, তারপরে যা কিছুই করেন। বলতে হয় তুই আমার বাড়িতে এসে গ্যাঞ্জাম করস, এসে আমার শালির নিয়ে করস। তখন ওখান থেকে ওই বাড়িওয়ালা সারাইলো, সারানোর পরে আমার বলতে হয় দেখো বাবা, মায়ের তো আর আমাদের না, আমি তোমার ঘটনাটা শুনছি, তো যাই হোক তুমি চলে যাও, তুমি ওর সাথে ভালো মায়া পাইবা, আর হয়তো আমি এতটুকুই পারবো, আমার বাড়ি থেকে ওদের বাড়ি করে দিতে পারবো, যেহেতু ওর শালীর নিয়ে আমাকে বাড়িতে গ্যাঞ্জাম, আমাদের তো বাড়ির একটা মান সম্মানের বিষয় আছে, আর ওর বোনের জন্য আমাদের বাড়িতে ভাড়াটিও থাকে না, একটু গ্যাঞ্জাম বেশি করে, তুমি চলে যাও এসে। তো ওখান থেকে আমি চলে আসি, কিন্তু রাগ প্রচুর মাথার মধ্যে, যে মার খেয়েছি, রাগের পরে ওর সাথে মনে করেন যে খুব খারাপ ব্যবহার করি, ওর দুলাভাইয়ের ফোন দিয়ে একটু গালাগালি বকাঝকা করি, যে তুই আমার মারছস, আজকে তোর ছোট ভাই থাকতো তুই কি এবার মারতে পারতি, তুই আমার প্রত্যেক টাকা দিস না, আমি প্রত্যেক টাকা তোরে ফিরে দিব, ঠিক আছে, তো তুই পারলে আমার দেখা নিস, ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে দেখা নিব, ঠিক আছে, আমি পিছন থেকে তোর একটা বাড়ি দিল দিব আমি, ঠিক আছে, কয়টা তো দেখ কাপুরুষেরা, ঠিক আছে, তাই আমি বলছি আমি হ্যাঁ আমি কাপুরুষ, তারপর আমি তোর দেখে নিব। ওর বোনে আমার পরবর্তী রাত্রে ফোন দিয়ে বলতেছে তুই আয়, তোর কাছে মানে এটা আমার নেওয়ার জন্য আবার মারবো, নেওয়ার জন্য মানে বেশি প্ল্যান তৈরি করছে, যে সত্যি বলতেছি তুই যদি মানুষ নিয়ে আসতে পারস তাহলে যা তোর কাছে তুইলে দিবি লিখতে। তো ও বলতেছে হ্যাঁ তুমি আসো। তখন আমি বুঝতে পারছি যে এবার হয়তো মানে বড় ধরনের কোনো একটা কিছু করবো, ঠিক আছে। তখন আমি আর ওখানে যাই না, পরে আমার দুলাভাইয়ের দিয়ে ওর মার সাথে কথা বলে যে দেখেন ছেলে তো পাগল এরকম, আর মেয়েও তো সম্পর্ক করছে, এরকম কিছু ওর কাছে প্রমাণপাতি আছে, ঠিক আছে। তো দেখেন আপনারা যদি গার্জেনের ভাবে যা হয়েছে এগুলো সব বাদ, যদি গার্জেনের ভাবে আপনারা যদি উদ্যোগ নেন তাহলে হয়তো কিছু হইতে পারে। তখন ওর মা আমার দুলাভাইয়ের কাছ থেকে 1 সপ্তাহ টাইম নেয়। 1 সপ্তাহ সময় নেওয়ার পর কোনো মতেই হয় না, আমিও কথা বলি ওর মার সাথে। ওর মা বলে যে তোমার আঙ্কেলের আগে বোঝানোর পর দেখি কি বলি, কিন্তু সম্পর্কটা একবারে ডাউট পর্যায়ে চলে যাচ্ছে, যে আর জোড়া লাগবে না এরকম পর্যায়ে। কিন্তু ওরে বললে আমি থাকতে পারতেছি না। দেখা যাচ্ছে যে দোকানদারি করি, দামি চাল মাপে কম দামের মধ্যে রেখে দিই, যেগুলো ওপরে উল্টাপাল্টা সবকিছু করে ফেলাই, আর খুব কান্নাকাটি করি, মানে একা নিজের কন্ট্রোল করতে পারতেছি না। প্রত্যেকদিন নামাজ পড়তাম, কান্নাকাটি করতাম, আর কারো তো ফোন কেউ ধরে না, আমার সাথে কথাবার্তাও বলে না। তখন একদিন সহবরাত আসলো মতন বলতেছে যে সহবরাতে নাকি আল্লাহর কাছে সবাই সবকিছু চাইলে পায়, তো আমি ওই দিন চামু। তো ওই দিন নামাজ পড়ে সারা রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বললাম যে আল্লাহ তুমি ওরা যদি ওরে আমার কাছে ফিরিয়ে দাও তাহলে হয়তো আমি কোনোদিন জানা সত্ত্বে যে মানুষ পাপ কাজ করে ওগুলা করবো না, আর ওরে যেদিন নিতে পাবো ওই দিন নিতে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো এরকম বলার পরে যে তখন এমনি চলতেছে, নিয়ত টেট করলাম সবসময় ভালোভাবে চলেই করি, যে আল্লাহর কাছে প্রার্থনা করি ও যাতে পাই। তখন এই দোকানদারির কারণে ওই ভাইয়ার সাথে একদিন ভাইয়া বলতেছে যে তুমি হয়তো এই মায়ারে বাইছানো না তো দোকানদারি বাইছানো, যদি এই মায়া নিয়ে টেনশন করে থাকো তাহলে তুমি মায়া নিয়ে থাকো, না তো আমাকে দোকানদারি ছেড়ে দাও। তখন আমি বলতেছি না আমি ওরে কখনো ছাড়তে পারবো না, আমি আপনাদের এখান থেকে চলে গেলাম। তার মানে তখন আপনি আলটিমেটলি আপনার কাজটা ছেড়ে দিলেন মেয়েটার জন্য? হ্যাঁ, মেয়েটার জন্য কাজটা ছেড়ে, যে আমি কখনো ওরে বুলা থাকতাম না, যদি আরো যুদ্ধ করা লাগে সেও আমি ওরে নিয়ে বাঁচলাম। তখন বাবির কাছে বললো যে ও কত বড় সাহস, ও মুখের উপর কথা বললা এইভাবেই করলো, ঠিক আছে, মেয়ের জন্য তো ছাড়তে যদি বলে তাহলে ছাড়ে দেব, যাক। পরবর্তীতে 2টা চাকরি করি, ওইটাও করি এটাও করি, তখন এটা ছাড়া দিই। এটা ছাড়া দেওয়ার পর ওই যে মাল্টিপারপাসের যে এইটা করি ওটা আবার বাইরে একটা বিমানবন্দরের কাজে হাত দিতে গিয়ে ওনার বড় ধরনের একটা 10 নামে ব্যবসায় 10 নামার পর ওই চাকরিটাও মানে আমার তো চাকরি জানা, উনি ব্যবসাটা ক্লোজ করে দেয়। আচ্ছা, ক্লোজ করে দেওয়ার পর এখন তো বেকার করতেছি, আর এমনিতে ওর জ্বালা যন্ত্রণা, আবার চাকরি নাই, খুব একটা মানে খারাপ লাগতেছে। তো ওই যে আমার ফ্রেন্ড অলি, ওরে ফোন দিয়া বলি যে অলি এরকম আপনি কি 2টা চাকরি ছেড়ে দেন? হ্যাঁ, 2টা চাকরি। এখন আমি বেকার, তো আমার ফ্রেন্ডের বললাম যে তুমি আমার জন্য একটা চাকরি দেখো, তো আমি একটা চাকরি দেখো। তো ও আমার বলো যে তুই তো বড় দোকানে চাকরি করস, তো আমি তোরে বড় দোকানে চাকরি দেখে মিলাই দিতে পারি। তখন উত্তরা দক্ষিণখান বাজারে আর কি ও আমার একটা চাকরি দেয় বড় মুদি দোকানে, ভদ্রলোক, রিটায়ার্ড একজন সেনাবাহিনী। আচ্ছা। তো উনি যাওয়ার পর পয়লা দিন যখন দোকানদারি করলাম, উনি আমার দোকানদারি দেখে খুব খুশি। তো বলতেছে যে আমি তো এতদিন পোলাপাইন পাই নাই, তোমার তো কাজটা আমার ভালো লাগলো, তো তুমি আমার এখানে থাকো সুন্দর মতো। আমার কাজ দেখা উনি আবার পাশে একটা দোকান কিনে প্রায় 70 লাখ টাকা দিয়ে দোকান কিনা উনি মানে ওই যে ফ্যামিলি ফেয়ার যে মার্কেটগুলো আছে না, ওরকম ভাবে পণ্যগুলো সাজাইবো আর কি, এরকম।
তো আমি পুরো দোকানটা সাজায় দিই, সাজায় দেওয়ার পর উনি আমার 1,000 টাকা বকশিস দেয়। ওনার যা ব্যবসা সবকিছু বুঝাই দিয়ে উনি ভালোই চলতেছে। উনি একদিন আমার বলতেছে, দেখো আমি তো আগে পরে পোলাবেন রাখছি, ওরা তো চলে গেছে গা, টাকা পয়সা মাইরে চলে যায়, তো তুমি যদি থাকো, আমার মার অনেক সম্পদ আছে, এই আছে, যদি আমার মার মনটা জয় করে থাকতে পারো তাহলে হয়তো তুমি থাকতে পারবা, ভালো তোমার লাইফে লাগবে। জি। তখন আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি দোয়া করেন আমি যেন সবকিছু ই করে থাকতে পারি। বলতেছে যে তোমার কাজগুলো অনেক পছন্দ হয়েছে, তুমি আমার এখানে থাইকো, যাও না। তো একদিন বাসা থেকে বিকালবেলা নামতেছি লিফটে, কারেন্ট চলে গেছে, লিফটে আমি আটকে আছি। তো হঠাৎ দেখি আমার মোবাইলে একটা মেসেজ যে ভাইয়া বিজি না থাকলে প্লিজ কল মি। ওই জাসমিনের মোবাইল থেকে একটা মেসেজ। তখন আমি মোবাইলে টাকা ছিল না, আমি ব্যাকও করতে পারিনি। তখন আবার একটা মেসেজ আসে, গুড নিউজ আছে। তো আয়সা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে জাসমিন কি হয়েছে? বলতেছে যে ও রিক্তা তো আপনার ফোন দিতে বলছে, ও আপনার কাছে চলে আসবো। তখন আমি বলতেছি দেখো এরকম মিথ্যা অভিনয় আর করতে না বললো, ঠিক আছে, যে আমি এখন ওরে বইলা গেছি অনেকটা, বইলা আমি থাকতেছি, তো ওরে মিথ্যা অভিনয়টা করতে না বললো। তখন ও বলতেছে যে না, ও সত্যি সত্যি চলে আসবো, আমি আমার লাভারের কাছে চলে যাবো, ও চলে যাবো। তখন আমি বলতেছি দেখো জাসমিন, আজকে তোমার একটা কথা বলি, ও যদি সত্যি সত্যি আমার কাছে আসে তাহলে সেটা বলো, আর যদি কোনো রকম প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটা যদি ও নেয় তাহলে আমি মাথা পাইতে নিব, যা না খুশি তাই করুক, কিন্তু আমার জীবনটা নষ্ট করুন না। এটার সাথে আমার লাইফ জড়ায় রয়েছে, আমার ফ্যামিলি, আমার ভবিষ্যৎ সবকিছু জড়ায় রয়েছে। আমি এখন একটা ভালো চাকরি করি, প্লিজ ওরে যদি বলো, ওর তুমি বুঝায় বলো। পরে ও বলতেছে না সত্যি সত্যি। তো আমি বলতেছি ওর কাছে মোবাইলটা দাও। মোবাইলটা দেওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, রিক্তা কি হলো, তুমি কি বলো, এগুলা কি সত্যি? বলতেছে হ্যাঁ। তো আমি বলতেছি যে তুমি তাহলে এতদিন ই করলা, এরকম করলা, আবার কি তুমি আমার ছেড়ে চলে যাও? কয় না, দেখেন আমার ভুল, আমি বুঝতে পারছি, আমি আপনার কাছে জানুয়ারি 1 তারিখে চলে আসবো। তখন চলতেছিল নভেম্বর মাস চলতেছিল। তখন আমি ভাবলাম যে গাজীপুরে আমি থাকলে হয়তো কাজ কাম না করলেও মানে চলতে পারি, অ্যাবিলিটি এরকম আছে, 1 বছর 6 মাস চলতে পারবো, যেহেতু 10 বছর ওখানে ছোট থেকে বড় হয়েছি, যে ওখানে আমার পয় পরিচয় আছে, সবকিছু আমি চলতে পারবো, আর ওকে নিয়ে থাকারও আমার কোনো সমস্যা হবে না। কিন্তু উত্তরে আমি নিউ, তো এখানে আমার কোনো লোকের সাথে পরিচয় নাই, আমি ওরে রাখতে পারবো না। তখন আমি ইচ্ছাকৃতভাবে উত্তর ওই চাকরিটা ছাইরা দিই। ও তখন ওই মালিক আমারে না বলছিল যে তুমি চাকরিটা ছাইরো না, আমার দোকানটা তুমি আগলে রাখো, কিন্তু না, আমি ওনার ই করে ওখান থেকে চলে আসার পর রিক্তার সাথে কথাবার্তা চলে ই করে, কিন্তু ও আমার সাথে কথাবার্তা মানে একবারে বলে না, মানে সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন এরকম যোগাযোগ ও বলে। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, এইভাবেই যোগাযোগ চলার পর অনেকদিন পর কষ্টে ম্যানেজ করি যে ওরে আমি দেখা করবো ম্যানেজ করি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন ওই জাসমিনের লাভার থাকে মোহাম্মদপুরে থাকে, তো মোহাম্মদপুরে বলতেছে যে ওর কাছে যায় আপনি থাকবেন, তো ওরা আপনারা দুজন একসাথে আসবেন, আমরা আসমু, তাও দেখা করবো। তখন ওই ছেলের কাছে যাই মোহাম্মদপুরে যাওয়ার পর ওর বাসায় রাতে থাইকা পরদিন সকালবেলা আমরা ওদের সাথে দেখা করতে যাবো। ওদের গ্রামের বাড়ি ওই মাদারীপুর শিবচরে যাওয়ার পর ওরা আসবে, তো 5 একটা জায়গা আছে খুব সুন্দর, ওই জায়গায় ওরা আসবে, ওখানে আমরা দেখা করবো। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম ও আর ওর বান্ধবী আসলো। ওর বান্ধবী আসার পর আমি বলতেছি যে কই তোমরা এখন আসো না? বলতেছি আমরা আইসা বলছি তুমি সোনার বাংলা প্লাজার এখানে দাঁড়াও। তো সোনার বাংলা প্লাজার এখানে দাঁড়ানোর পর এখন ও দেখে ওর খালারের সাথে নিয়েছে, তো ও আবার আমার সাথে সবসময় এরকমই করে দেখা। তো আমি এবার মানে ওর শপথ প্রতিজ্ঞা করানোর জন্য মানে একটা কোরআন শরীফ কিনে নিয়ে গেছিলাম, আর আমি 20 কিনে নিয়ে গেছিলাম যে আমি যে এটা দিয়া যে কোনো ওর একটা নিয়ম, হয়তো আমার আজকে মরণ চাইবো, নয়তো আমার বাঁচাইবো, দুইটার একটা, হয়তো কোরআন শরীফ সব। এটা ওর বাসাতেই? হ্যাঁ, না ওর বাসা থেকে একটু দূরে আর কি, ও আসছে দেখা করবে। ওকে। তখন আমি যাওয়ার পরে এখন কোথায় দেখা করবো, তখন ওই সোনার বাংলা প্লাজা উপরে আবাসিক হোটেল আছে, তো ওখানে একটা রুম ভাড়া নিলাম। তো দিতে চায় না, তখন বলতেছে কি সমস্যা, কি নিয়ে দেখানো? তো বলতেছে যে ওর সাথে আমার আগে রিলেশন ছিল, এখন বিয়ে হয়ে যাবো, তো এই জন্য একটু মিট করতে আসছি, তো আমাদের একটা রুম দেন। যেহেতু ওর খালা আছে গার্জিয়ান, তো বলছে মতন দিছে। দেওয়ার পরে আমি ওরে অনেক কথাবার্তা ওখানে বললাম, করলাম যে দেখো তুমি যদি আজকে আমার বলো যে হয়তো তুমি আমারে অ্যাকসেপ্ট করে নেবো চিরজীবনের জন্য, নয়তো আমার একবারে ছাড়বা, দুইটার একটা। আর ছাড়তে গেলেও ঠিক আছে, তুমি যদি আমার আজকে ছাড়ে দাও তাহলে আমি বিষ খেয়ে মারা যাবো।
ওকে, তখন ও তো পুরাই একবারে মানে আমার এই অবস্থা দেখা পুরো একবারে ইয়ে হয়ে গেছে ঘাবড়ে গেছে ঠিক আছে। ও বলতেছে না আমি কোরআন শিখছি শপথ করতে পারবো না। তখন ও বলতেছে ও তো কিছুতেই করবো না, ঠিক আছে। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমার ভালোই বাসো তাইলে এত অভিনয়ের তো কোনো দরকার নাই, ঠিক আছে। তখন আমি করলাম যে ওর বলতেছে যে আমি বিষ খেয়ে মেরে যাবো, ঠিক আছে। তখন ওর খালা বলতেছে যে ছেলেটা যখন এত করে করে, ওর বান্ধবী বলতেছে তাহলে তো সমস্যা কোথায় তখন ও কোরআন শরীফে হাত রেখা বলে যে আমি কখনো তোমারে ছেড়ে যাবো না, আমার বাপ মা যদি কোনো জায়গায় বিয়ে দেয় আমি বসবো না। এটা যাকে লাভ করতেন সে সেটা বলে? হ্যাঁ। তারপরে ওখানে মানে এরকম হওয়ার পর তখন আমাদের ওই হোটেলটা বাড়ার সময় শেষ হয়ে যায়। তো ওখান থেকে আমরা বাইরে আমরা একটা হোটেলে সবাই খাইতে বসি আর কি। খাইতে বসার পর ও আমার খাওয়া দেয়, আমি ওর খাওয়া দিই। এরকম হওয়ার পর এখন চলে যাইব, তো ও যে চলে যাবো আমার ভালো লাগতেছে না, যে দেখা করলাম এত দূরতে আসলাম চলে যাবো। তখন আমি বলতেছি আমি তোমার শিবচর পর্যন্ত আগে দিয়ে আসি, তো নিব না, যদি কেউ দেখলে সমস্যা আছে এই সেই। আবার যেই ছেলে আমার সাথে আসছে ওর বান্ধবীর বয়ফ্রেন্ড, ওর একটু তারা আছে, ঢাকা আসতে হবে। তখন আমি বলতেছি চলেন না একটু শিবচর পর্যন্ত আগে দিয়ে আসি। তো শিবচর পর্যন্ত ওদের আগে দিয়ে আসলাম। যখন ও আমার ছাইরা চলে যায় আমি দেখতেছি যে এরকম একটা লম্বা রোড, রোডটু চললাম মানে বেকা মোড় নিবো আর কি, ওইটু আর ওরা দেখতে পারবো না। তখন আমি ওর ফোন দিয়ে বলি রিক্তা আমার খুব কষ্ট হইতাছে, তুমি কি চলে যাইতেছো আমার একা একা রেখে এত এই জায়গায়? তো বলতেছে যে তুমি তো চলে যাও, ঠিক আছে আমাদের আবার দেখা হবে। তখন আমি বলতেছি আমার খুব কষ্ট লাগতেছে, মানে আমার খুব কান্নাকাটির একটা ভাব। এই প্রশ্নটা আমাদেরও আছে এবং হিন্দু দ্বারা ধর্মে একটু গাড়িটা রাখেন তো। তখন ও দৌড়ে আসে, দৌড়ে আসার পর মানে একটা সিনেমাটিক দৃশ্যের মতোই, ঠিক আছে। ও আসার পর আমি ওরা জড়ায় ধরে খুব কান্নাকাটি করি যে দেখো তুমি আমার ছাইরা চলে যাইতেছো, আমার খুব কষ্ট হইতেছে। তো আমার একটা টান দিয়ে একটা বিল্ডিং এর নিচে নিয়ে বলতেছে আর পাগল এই যে তোমার মাথায় হাত রেখা বললাম, ঠিক আছে আমি আবার পয়লা বৈশাখে তোমার সাথে দেখা করবো, তো তুমি কোনো না আমি তো তোমারই আছি, আমি তোমার আর ছাইরা কখনো যাবো না, এই করবো না। তখন আমি ওখান থেকে ওর খালায় বলতেছে যে মাইসে দেখলে খারাপ বলবো, চলে আস, ঠিক আছে। বলতেছে বাবা তুমি যাও। তখন চলে আসলাম। তো চলে আসার পর ওই ছেলের জায়গায় দিয়া আমি বাড়িতে যাবো আর কি, রাত্রেবেলায় রাতকে লঞ্চে বাড়িতে যাবো। বাড়িতে তো ও যাওয়ার সময় অনেক ফোন দিছে, কখন কোথায় গেছো, ঠিক মতো যাইতেছো নাকি এই সেই। তখন ফোন দিছি রাত্রেবেলা, ওর সাথে কথা বলতেছি। বলার পরে দেখেন আমার তো ঘুম আসতেছে না, আমি আপনার সাথে অনেক কিছু কথা দিয়ে ফেলাইছি আজকে। আর খালা বলছে যে আপনার কথা, যে ছেলেটা তোকে অনেক ভালোবাসে, যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে ওর কাছে আমি আমার মেয়ের বিয়ে দিতাম, ঠিক আছে, আসলে ছেলেটা তোর খুব ভালোবাসে। তখন এই কথাবার্তা চলতেছে, এটা কিন্তু ওর ফ্যামিলি জানে না, মানে ফ্যামিলি বলতে ওর মা জানে আর ওর বোনের জানায় না আর কি, যেহেতু আগে এক পর্যায়ে গ্যাঞ্জাম হয়ে গেছে। তখন ওর ফ্যামিলি জানে না, এরকম সবকিছু কথাবার্তা চলতেছে। এটা 2014 সালে, 2014 সালে এটা চলে। তারপরের বছরগুলা মানে এরকম ভাবে যাইতেছে খুব ভালো, মানে রিয়েল সম্পর্ক যেরকম যায় এরকম সম্পর্ক, কিন্তু কিছু কিছু দিক দিয়েও খুব নেতিবাচক নেতিবাচক যেহেতু এই আগের মতো কিছু কিছু মাঝে মাঝে দেখা যায় বা করে নেতিবাচক, যে ফ্যামিলির হয়তো কোনো বকাঝকা শুনলে করে। তখন খুব সুন্দরভাবে যেমন আমি বলতেছি তুমি তো আসবা কবে, সেই জানুয়ারি 1 তারিখে বললা, এখন আর আসো না, ঠিক আছে। বলছে আমি পয়লা বৈশাখে আসবো, পয়লা বৈশাখ আসবো। তুমি কাজ করো, আমি পয়লা বৈশাখে তোমার কাছে একবার আসবো। মানে এইভাবে 2 মাস 3 মাস ও ঘুরাইতে হবে। তা আমিও বেশি আগ্রহ দেখাই না, আমার চিন্তা ও যে কোরআন শরীফের হাত থেকে শপথ করছে ও কখনো আমার ছাইরা যাইবো না, আবার ও খালারের সামনে রেখেই করছে। তখন এরকম চিন্তা নেই, আমি কেউ দেরি করে আসুক, এতে যদি আমি কাজ ঠিক মতো করি তো আমারও কিছু টাকা পয়সা জমলো, এই করলো। তখন এরকম কথাবার্তা চলতেছে। এর ফাঁকে 14 সালটা ভালোই গেল, 15 সালটা ভালোই গেল, খুব সুন্দরভাবে যাইতেছে। 15 সালে যায় ওর সাথে আমার আবার দেখা করার ডেট হয়, কোরবানি দে পরে ওর সাথে আমি দেখা করবো। তো এর ফাঁকে আবার ওই যে বাড়িতে গেলাম যেদিন দেখা করে আসলাম না, দেখা করে আসার পর দিন আবার ওর সাথে আমি আবার দেখা করতে চাই। ও আমার দেখা করতে মানে চায় না। আমি বলতেছি দেখো তোমার সাথে দেখা করতে গেলাম, একান্তভাবে কিছুই হইলো না, তো আমি আবার আসি। ও বলতেছে না, ওই যে যেদিন দেখা করে আসলাম তারপরের দিন বাড়িতে গেলাম না, বাড়িতে একদিন থেকে চলে আসি যে আবার ওর সাথে দেখা করবো, যে সামহাও আপনার খারাপ লাগছিল ওর জন্য, বেশি খারাপ লাগছে যে আবার দেখা করবো। তখন ও বলতেছে যে না এটা কিভাবে সম্ভব, বাড়ি থেকে এত ঘন ঘন বাইরে হওয়া যাবো না। তখন আমি বলছি আসো না প্লিজ, একটা দিন তুমি দেখা করো। তখন ও রাজি হইতেছে না, আমার কথা হলো যেমনি আমি ম্যানেজ করতে পারবো রে। তখন ওই রাত্রে একদিন থেকে আবার রাতে লঞ্চ উঠে চলে আসি, সকাল ভোরবেলা 17 টাইমের পর ওরা আমি ফোন দিই যে আমি আসি। ও না বলতেছে যে না এটা কোনোতেই সম্ভব না। তো আমি বলতেছি তুমি আসো। তো পরবর্তীতে আমি বললাম যে আমি কিন্তু চলে আসছি তোমার এলাকায়, তুমি পরবর্তীতে আমি মাওঘাট হইয়া এখানে কিছু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তো আমি এইবার চলে আসি
কাউরাকান্দি ঘাটে যাই, যাওয়ার পর ওরা বলি যে আমি কিন্তু চলে আসছি, ও তারপরও না বলে যে না আমি পারবো। তখন আমি বলতেছি দেখো আমি এই জায়গায় আসছি, তুমি যদি না আসো তাহলে সারাদিন বসে থাকবো, আর নয়তো আমি তোমার বাড়িতে যাবো। তখন ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আমার বান্ধবীরে নিয়ে আসি, কিন্তু আমি বলি না একা আসো, পার্সোনাল ভাবে তোমার সাথে আমার কথা আছে। তখন ও আসে, আসার পর দেখা হয়। এখন ওদের এলাকাটা আবার একটু হট, মানে মেয়ে ছেলে এক জায়গায় দেখলে হয়তো কেউ করে। তখন আমি বলতেছি যে তুমি চলো আমরা দুজন যেভাবে আবাসিক হোটেলে রুম নিছি ওখানে গিয়ে দেখা করি এই করি গা। তখন ও বলতেছে না এখানে ভাইয়ার বন্ধুরা থাকে, এরা থাকে। তাই বলতেছি তুমি তো এসকা পরে আসো, সমস্যা তোমার চিনবো না, কয় না চিনবো। তখন ও যাইতেছে না, আমার হাতটা খুব জোর করে ধরি। তখন ওই ছেলের ফোন দিই আবাসিক হোটেলের, ওরে বলি যে আমার একটা রুম লাগবো। তো বলতেছে কে কে, আমি বলতেছি আমি আমার জিএফ। ঠিক আছে, ও বলতেছে না এইভাবে তো ভাড়া দেওয়া যায় না আমার। তখন আমি খুব রাগারাগি করি, কিসে যায় নাকি, আমি কালকে নিছি না, তুমি আমার নাম ঠিকানা এন্ট্রি করছো না, সমস্যা কি। পরে বলতেছে যে দেখি আমি মালিকের আগে ফোন দিলে, তোর মালিকের ফোন দিছে, তোর মালিকে না বলছে, তোর আমার না বলছে। আমি বলছি দেখ আমার খুব দরকার, আমার রুমটা একটু দে। পরে ও বলতেছে যে দিতে পারি এক সপ্তাহে, আমার টাকা একটু বেশি দেওয়া লাগবে, কিন্তু খাতায় এন্ট্রি করুন 300 টাকা। মালিক যদি আপনার ফোন দেয় তাহলে আপনি 300 টাকার কথা বলবেন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন ও যাইতে চায় না, কিন্তু ওরা আমি হাতটা শক্ত করে দিই, বলছি তুমি আমার সাথে ওঠো, এতটুকুই, আর বাস কোনো কিছু না। তখন ও ওঠে, ওঠার পর ওখানে মানে কথাবার্তা হয় আমাদের কিছু। কথাবার্তা হওয়ার পর মানে এক পর্যায়ে রিলেশনটা হওয়ার পরে ও ওই দিন ও চায় না, কিন্তু আমি ওর কাছ থেকে নিয়েছি। তো এক পর্যায়ে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার চোখ বাইন্দা তুমি যা কিছু তা করো। তো মানে আপনি জোর জবরদস্তি করতেন? তখন ও আমার সাথে মানে ওর হওয়ার পর তারপরে ও বাসায় চলে যায়। ও বাসায় চলে যাওয়ার পর এইভাবে কথাবার্তা চলতেছে। 2014 সালটা ভালো হয়ে গেল, 15 সালে আইসা ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হবে। এখন সবাই জানে যে ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, আর ও বিয়ে বসলে আমার কাছে বসবো, আর আমিও বিয়ে করলে ওর কাছে বসবো। কিন্তু শুধু ওর ফ্যামিলিটা একটু কন্ট্রোল করে চলাটা আর কি। তো এদিক দিয়ে আবার ওদের বাড়িতে একটা গ্যাঞ্জাম কি, ওই যে মামা ডাকছি ওনার শ্বশুর বাড়ি আর ওদের বাড়ি ওরা কখনো অ্যাডজাস্ট হয় না। মানে একজনের উপর কেউ হাই হয়ে যাক এটা কেউ চায় না। মানে ওরা চায় ওরা নিচে থাকুক, ওরা চায় ওরা নিচে থাকুক, ঠিক এরকম ফ্যামিলিগত সমস্যা। আর এটার প্লাস পয়েন্ট নিয়ে হয়তো কিছু দুর্বলতার পয়েন্ট আমি খুঁজে পাইতাম করতাম। তখন 15 সালে ওর সাথে দেখা করার কথা, ঈদের মধ্যে ওর সাথে দেখা করতে আবার আসছি। আসার পর এখন ও স্বাস্থ্য বোনের জামাই, রূপালীর জামাইয়ের নিয়ে আসছে। ওর একটা স্বাস্থ্য বোন আছে ছোট, ওটার বিয়ে হয়ে গেছে, ওটার জামাইয়ের নিয়ে আসছে। আর ওর একটা ভাগ্নি আছে তামান্না, ওই তামান্নারে নিয়ে আসছে। আর আমি আমার ফুফাতো ভাই রুবেল আর আমার ওই যে ফ্রেন্ডটা জুয়েল, ওরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমাদের দেখা হবে। এখন ওর সাথে আমার আগেই কথা যে ও আসবো দেখে আমি অনেক কষ্ট করতেছি যে হোটেলের একটা চাকরি পাইছি, হোটেলের চাকরি পাইছি ম্যানেজারি পোস্টে। তো আমার আবার নাইট ডিউটি পড়তো প্রচুর, নাইট ডিউটি করতে করতে আমার শরীর অবস্থা খারাপ। তো দেখা করতে গেছি মতন, তো আমি আবার একটু খুব শুকায় গেছিলাম। তো আমার দেখা বলতেছে যে মানে কিরকম জানি আমার দেখে আরো ভালো লাগতেছে না বা এরকম এই সেই। তখন ও তামান্নারে বলতেছে তামান্না তুই ওরে বল যে আমাদের সম্পর্কটা এখানে ক্লোজ করে দিতে। তখন আমি বলতে তামান্না আমার বলছে মানে এমনি সরাসরি বলে না, কিন্তু আমি আকার নিতে বুঝতে পারতেছি। তো আমি বলি সমস্যা কি, কিছুই বলে না। তামান্না ওরে বলে যে এরকম যে তোর যদি ভালো না লাগে তুই সরাসরি বলে দে। তখন আমি বলতেছি কেন, বলতেছে যে আপনি এরকম শুকায় গেছেন যে ইয়ে গেছেন। তো আমি বলতেছি ওর জন্য আমি চাকরি করতেছি, এত কষ্ট করতেছি, নাইট ডিউটি করতেছি, কোনোদিন একদিন ছুটি কাটে না। ও জানে, ওর সাথে তো আমার প্রতিদিন কথাবার্তা হয়। তখন ও বলতেছে যে দেখেন ও এমনি মানে কিছু বলতেছে না, ওর দিয়ে বলাইতেছে। তখন আমি বলতেছি তো আমার আবার আগের ছবি ছিল সবসময়, তাই আমি বলছি এটাকে আর এটাকে, ঠিক আছে তো আমি এরকম ছিলাম, তুমি তো আমার দিকে করছো, এখন এরকম হয়ে গেছি, তো আমি তো তুমি যদি চাও তাহলে আমি আবার নিজের ঠিক করবো, ঠিক আছে ওরকম ভাবে করবো। তখন ও খুব করে আনিজে ফিল করার পরে আমি ওর স্বাস্থ্য বোনের জামাই যেটা আমার সমবয়সী, ওরে বললাম যে ভাই আজকে এত কিছুর পরেও ওর জন্য আমি এত কষ্ট করে চাকরি বাকরি ছাড়লাম করলাম, তো এখানে এত কষ্ট করে ওর জন্য টাকা পয়সা জোগাইতেছে, ও যদি আজকে আমার এরকম বলে তাহলে কিন্তু আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই, যেহেতু আগে পরে আমাদের এরকম হয়ে গেছে। তখন ও ওরে বুঝাইলো, বোঝানোর পরে আমি রাগ করে মানে ওখানতে আয়সা পড়ার পর যে একটু রোডের কাছে দাঁড়াই যে আমার আর এই জীবন রাখা লাভ নেই, ঠিক আছে ও যেহেতু বারবার আমার সাথে নিয়ে এরকম করবে তখন কিন্তু এটা খুব খারাপ দিকে যায়। তখন ও ছেলেটা আমার বলতেছে যে আমি ওর দুলাভাই, আমি হানিফ বলতেছি যে ও কোনোদিন কোনো জায়গায় বিয়ে বসবে না, ও আপনাদের সম্পর্ক সবকিছুতে আমি শুনলাম যে ও যদি কোনোদিন বিয়ে বইতেও যায় তখন আমি আপনার হাতে ওরা উঠাই দিন, এটা প্রমিস করে গেলাম আমি আপনার কাছে। তখন ওরাও বুঝায়, ও বোঝানোর পরে ও আমার বলে আচ্ছা ঠিক আছে যা হয়ে গেছে গা, আপনি মনে কিছু নিয়েন না, এগুলো নিয়েন না, ঠিক মতো করেন, আপনি আপনার চেঞ্জ করেন। আর আমিও ও শুকিয়ে গেছিল অনেকটা, মানে টেনশনে পড়ে হয়ে গেছিল। তখন করার পর তখন এখন আমাকে বাড়িতে আমি
মানে এই বিষয়টা শেয়ার করলাম যে দেখেন আমি তো ওরে এরকম এরকম ভালোবাসি, তো এরকম এটা ফ্যামিলিগত সবাই জানে যে ওরা আমি বিয়ে করতে চাই। তখন বাড়িতে কেউ রাজি না, আমগো বাড়িতে কেউ রাজি হইতে চায় না। তো আমগো বাড়িতে কেউ রাজি হইতে চায় না। আমি মারে বললাম যে মা, ছোটবেলা থেকে তো অনেক দূরেই ছিলাম, ঠিক আছে, তো টাকা পয়সা যা কিছু ইনকাম করি তোমাকে ওই দেবো, কিন্তু বিনিময়, ঠিক আছে, ওরা আমি বিয়ে করবো, আর কিচ্ছুই চাই না তোমার কাছে, ঠিক আছে। তো বলতে তোর পাপে তো রাজি হইব না। তখন আমি বলতেছি যে আব্বারে রাজি করার দায়িত্ব আপনার, ঠিক আছে। তখন মায়ে আব্বারে রাজি করানোর দায়িত্ব নিল, এবং আব্বা এমনি সরাসরি রাজি হয় না, কিন্তু আমি থাকি আবার আমার আপার শ্বশুর বাড়ির গাজীপুর, ওরা থাকে একসাথে, জয়েন্ট ফ্যামিলি এভাবে থাকি। তখন ওনার ফোন দেওয়া বলে যে ভাবি, যদি কখনো আমার ছেলে এরকম ভুল করে কাউরে নিয়ে আসে বা বিয়ে শাদী করে ফেলায়, তখন আমরা না থাকি, আপনারা বরম করে নিয়ে নিয়ে মানে ওখানে বইলা দিছে আর কি। তখন মা ওর নাম্বারটা নিল, ওর নাম্বারটা নিয়ে ফোন দিয়া ওরে বললো যে দেখো তুমি তো এরকম এরকম আসবা, আর আমরা যতটুকু জানি তোমরা দুজনে একা একা, হয়তো তুমি তোমার ফ্যামিলি তো দিব না, তুমি তো এইভাবে আসবা। তখন যদি কোনো সময় তোমার ফ্যামিলি কোন রকম বেজাল করে বা ই করে, মামলা মোকদ্দমা করে, তখন তুমি কাদের পক্ষে থাকবা? ও বলতেছে যে আমি আপনাদের পক্ষে থাকবো আন্টি, আমি আপনাদের কাছে চলে আসবো, ঠিক আছে। তখন মা বলতেছে অসুবিধা নাই, তুমি যদি আসো তোমার আমি আমার মেয়ের মতো করে দেখবো, আমাদের তো বাড়িতে মেয়ের দুটোর বিয়ে হয়ে গেছে গা, আর তো কেউ নাই, তুমি আর আমি থাকবো, এরকম। তোর ওর কথাটা আবার রেকর্ড করে আমরা রাখি, যেহেতু এই কথা বলছে রেকর্ড করে রাখি। এখন মনে করেন যে খুব সুন্দর সম্পর্ক চলতেছে। ও আমারে মানে যেভাবে জীবনটা গড়ার এইভাবে দিক নির্দেশনা দেয়, আমি ওর কথা মতো চলি, মানে খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। এরকম কাজ করতেছি 2016 সালে আইসা আবার ওই যে ওর বান্ধবীর এটা মানে এরকম বিয়ে হয়ে যায়, ওর যে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওদের বিয়েটা হয়ে যায় 2016 সালে 16 ফেব্রুয়ারি। তো তখন পর্যন্ত কথাবার্তা হয়, সবকিছুই হয়, কিন্তু যেদিন ওর বান্ধবীর বিয়ে হয়ে যায়, আমার ইনভাইট করছিল, কিন্তু ওই যে ওর পারিবারিক সমস্যার কারণে যায়নি, তাহলে সন্ধ্যার দিকে দেখবে ই করবে, তখন যায়নি মতন। ওর যেদিন বিয়ে হয়ে যায়, মেয়েটার উঠায় নিয়ে যায়, ওই দিন রাত্রে দেখতে এত পাগল হয়ে যায়, মানে কিছুক্ষণ পর আমার ফোন দেয়, শুধু আমার মানে আমরা কেমনি কি করবো, এই করবো, সে কোন বিয়ে শাদী করবো, এগুলো নিয়ে খুব জিজ্ঞাসা করে। তখন আমি বুঝতে পারি যে ওর কাছ থেকে ওর বান্ধবী যাওয়াতে ও মনে এরকম কিছু ফিল করতেছে, তো আমার জিজ্ঞাসা করতেছে। তো এবার কেউ মাঝে মধ্যে ঢাকা আসতো, ও খালাগো বাসায় বেড়াইতে আসতো, কিন্তু ভাই ওর সাথে আমার এত কথা হইতো যা আমার মনে হয় না যে আমাদের মতো কেউ কথাবার্তা বলছে। আমি 5 ঘন্টা অন্তর অন্তর ওর সাথে কথা না বললে আমার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যেত। আমি এই তো কিছুদিন আগে একটা এমনি হিসাব টান দিছি যে ওর সাথে আমি প্রায় 1,60,000 টাকার মোবাইল বিলিয়েছি, এরকম 1,60,000 টাকা? 1,60,000 টাকার শুধু মোবাইল, এই FNF এর যুগে, এই 25 পয়সার যুগে। আমি এই বিকাশের মধ্যে 5,000 10,000 টাকা লোড করে রাখতাম, রাত 2টা-3টায় যদি লোড হয়ে যায়, তখন কোথায় পাবো, এই সেই বুঝুন অবস্থা। তখন 16 সালের শেষের দিকটা আইসা আবার, তো আমি আবার আরেকটা সম্পর্ক বলতে কি, এইভাবে মোবাইলে কথা বলি, একটা মেয়ে আছে মাহি নামের একটা মেয়ে, একটা ও যে ওদের বাড়ির পাশে একটা ছেলে থাকতো, আমার বাইকনা সম্পর্কে, ও নাম্বারটা দিছে, ওর সাথে দুষ্টাইম ফাজলামি করি, যে এমনি রক নাম্বারে কথা বলি, তোমার আমার খুব ভালো লাগে, যে সেই আমি তোমার দেখছি কিন্তু আসলে দেখিনি। তো এরকম কথাবার্তা এক পর্যায়ে আমি আবার অনুমতি নিয়ে বলি যে দেখো একটা মেয়ের সাথে এরকম কথা বলতেছি, তুমি কি বলো? বলতে হয় বিয়ের আগে যা কিছু তা করে নাও, ঠিক আছে, বিয়ের পরে কিন্তু আর কোনো কিছু হবে না। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, ওর সাথে কথা বলি, ওর সাথে যা করি শেয়ার করি। তখন কথাবার্তা বলি ওই মেয়েটার সাথে, ওই মেয়েরা ঢাকা চলে আসে একবারে বাড়িঘর নিয়ে, ওরা গাজীপুরে কাশেমপুরে থাকে। পরবর্তীতে ওই মেয়ের সাথে কথাবার্তা হয়, তো একদিন ওই মেয়ের সাথে দেখা করতে যাই মতন, তখন ওই ফার্স্ট মেয়ের সাথে দেখা, আগে মেয়েরে বলছি যে আমি তোমার ভালোবাসি এই সেই, ঠিক আছে, কিন্তু দেখা করতে গিয়া ওই আমি আর মানে ওরকম জড়াই না, কারণ আমি জানি যে যদি আমি ওরকম খারাপ কিছু জড়াই নিলে ও কোনো দিনও আমার কাছে আসবে না, এরকমই করবো না। এই জিনিসটা মাথায় রেখে ওরে বলি ওর সাথে দেখা করতে গেছি। দেখা করতে যাওয়ার পর মেয়েটারে দেখলাম ভালোই এরকম, তো মেয়েটারে আমি বলি যে তুমি আমার বন্ধু সম্পর্কেই থাকো, আমরা দুজন বন্ধু সম্পর্কেই থাকি। তো ওদিন দেখা করে আসার পরে হাসাহাসি করলাম অনেক কিছু, যে এরকম করলাম। ও আমার বলতেছে যে বিয়ের আগে যা খুশি তাই করো, বিয়ের পর আমি তোমার এক চুনু ছাড়বো না, বা এরকম আমার কথার বাইরে অবাধ্য হইতে পারবো না, যাইতে পারবো না। তখন আমরা আবার মেসে থাকতাম, তখন আমি মেসে থাকতাম, ওই হোটেলের ম্যানেজারি করি, রাত্রে ওখানে ঘুমাইতাম। তখন ও ওই যে আমার মেসের যে পোলাপানগুলো আছে ওগুলা মানে দেখি আমাদের মেসে একটা মেয়ে আসছে, ওরে সবাই টিটকারি করে আমি এটা বডি বিগার ভালো, আসলে কেউ আর প্রেমের অফার দিতে পারে না, বা দেখলে সব করে। তো আমাদের বাড়িওয়ালা ভাইয়া মানে এমন একটা মানে জিনিস যে ওনারা এখনো রাজ শাসন করে, মানে এলাকায় এতটাই প্রভাবশালী। ওনারা যদি বলে যে এখন দিন এখন রাত, তখন ভয়ে মানে কেউ কিছু বলে না। আর আমাদের ওই বাড়িটার মধ্যে প্রায় 300 রুম আছে,
300 রুমের মধ্যে আমরা ওখানে থাকি আর কি। তখন ওই মেয়েটা, তো ওই যে আমার একটা রুমমেট ছিল মানিক আর জুয়েল, ওরা বলতেছে যে ওরা যদি প্রেমের ফাঁদে ফালাইতে রাস রাজবাড়ি মাঠে নিয়ে তোরে ফুচকা খাওয়াম। তো আমি বলতেছি যে এটা আমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা আপনার লাইফে গার্লফ্রেন্ড থাকা অবস্থায়? হ্যাঁ, ওকে। এটা ওদের সাথে করে গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তারপরে এটাও আমি শেয়ার করি। মেয়েটার নাম ছিল পিঙ্কি। তো আমি বলি এই পিঙ্কি নামের এই মেয়েটা এরকম বাইরে গেছি, তো ওর সাথে আমি এরকম এরকম প্রেম করি, কথা বলি, ঠিক আছে। তো বলতেছে অসুবিধা নাই। আমি বলছি রিয়েল কিন্তু তুমি আমার, ঠিক আছে, এগুলো কিন্তু দুষ্টামি করি। পরবর্তীতে ও বলে যে আচ্ছা ঠিক আছে জানো। তখন ওই মেয়েটার প্রায় 6 মাস টার্গেটে রাখি, কোনো মতেই কাবু করতে পারি না। তখন একদিন হঠাৎ আমাকে পাশের দোকান দেখে মোবাইলে টাকা লোড করতে আসছে। তখন আমি দৌড়ে যাই, ওই পাশের দোকানদার আমার পরিচিত। আমি বলতেছি যে দাদা আপনি প্লিজ তাড়াতাড়ি আমার নাম্বারটা লেখেন, ঠিক আছে। দাদা লেখে আমার নাম্বার, আমি মুখস্থ করি ওই মেয়ের নাম্বার, যেহেতু মেয়ে আগে লিখে ফেলাইছে। তখন মেয়ের নাম্বারটা মুখস্থ করে আসার পর ওই মেয়ের সাথে আমার মানে রং নাম্বারে কথাবার্তা হয়। মেয়ে বলে আপনি আগে ফোন দিচ্ছেন, আমি বলি না তুমি আগে ফোন দিচ্ছ, এরকমই এসে। তখন মেয়ে তো দেখা করার জন্য পাগল, কিন্তু মেয়ের রুম আমার রুম পাশাপাশি, সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা প্রায় সময় ও আমার দেখে আমি ওর দেখে, ও আমার চিনি আমি ওর চিনি। তখন মেয়ে দেখা করার জন্য পাগল এই সেই। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি দেখা করতে আসো। তো একদিন দেখা করতে আসলে আমি ওর ডোজ দিই, দেখা করি না। তখন ও কান্দে, যে বলে আপনি আমার এভাবে ডোজ দিলেন, তো এটা কিন্তু ঠিক না, ঠিক আছে, আপনি যদি কেউ এরকম ডোজ দিত তো আপনি করতেন। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি কালকে এসো। তো ওই দিন রমজান মাস ছিল, আমরা খুব দোকানদারি করতেছি। তো মেয়েটা আমার দোকানের সামনে দেওয়া অফিসে যাইতে হইতো। তো আমি ইফতারি বেচতেছি, আমার দোকানে বড় করে ইফতারি বেচতেছি। তো মেয়েটা আসার টাইমে আমার ফোন দিছে, খুব বৃষ্টি, আপনি কোথায়? আমি বলি তুমি বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি এখানে আসি। তো আসার পর মেয়েটা একেবারে আমার দোকানের সামনে এসে আমার ফোন দিতেছে। তো আমি ফোনটা সাইলেন্ট করে রাখছি, তখন আমি আর ধরি না। তখন মেয়েটা রোডটা পার হইয়া একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর এখানে দাঁড়ায় বলতেছে, আমি রিসিভ করছি, আমি বলতেছে যে আপনি কি আসবেন না? তখন আমার খুব মায়া লেগে গেল যে আর কালকে ঘুরেছি আজকে ঘুরামো। তখন আমি যাই, যাওয়ার পর ও আমার দেখা বলে আপনি আমার নাম্বার কোথায় পেলেন? পরে বলতেছি যে আমার তো একই প্রশ্ন, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ও আমার তো দেখা মানে আর 1 মিনিটও দাঁড়াইলো না, চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে এখন তো আমার খুব খারাপ লাগে যে বাসায় যায় যদি কারো কাছে বিচার দেয়, বাড়িওয়ালার কাছে বিচার দেয়, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়েছে। তখন আমি খুব ভয়ে দোকানদারি শেষ হয়েছে, আমি বসে পেপার পড়তেছি, পায়ের উপর পা দেয়া। তো অনেকক্ষণ পেপার পড়ার পর আমি এইভাবে পেপারটা নামাইছি, চায় দেখতেছি ওই মেয়ে আমার সামনে টেবিলে বসে নাস্তা খাইতেছে। তখন ওর আব্বা, ওর ছোট ভাই, তখন ও আমার দেখে হাসতেছে। তখন আমি বলতেছি কি ব্যাপার তুমি আসলাম? বলতেছে নাস্তা খাইতে আসছে, ইশারায় বুঝাইতেছে। তোর আব্বা একটু ওদিক গেলে আমি বলতেছি তুমি বাসায় যাও আমার ফোন দিও। বলতেছে আচ্ছা ঠিক আছে। তো বাসায় যাও, আমার ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি কথাবার্তা বলি। তখন ওরা আমি বলি দেখো তোমার আমি ভালোবাসি, এরকম তোমার আমার ভালো লাগে, তুমি কি আমার সাথে সম্পর্ক করবা? তো বলতেছে হ্যাঁ আমি করবো। পরবর্তীতে ওর সাথে কথাবার্তা চলে। তখন ও আমার 2-1 দিন পর যাওয়ার পর আমি বলি তুমি কি আমার ভালোবাসো? হ্যাঁ। পরে আমি বলতেছি যে আচ্ছা তোমার সাথে আমি সম্পর্ক করতে পারি, কিন্তু এর মাঝে একটা জিনিস আছে, যে আমি একটা জিনিস চাইবো সেটা দেওয়া লাগবে। বলতেছে কি জিনিস? পিঙ্কিকে বলেন এটা? পিঙ্কিকে বলতেছি যে দেওয়া লাগবে, ঠিক আছে। তখন ও বলতেছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আপনি যা চান তা দেখি চেষ্টা করি। বিষয় ভালো কিছু ছিল না, এটা অনৈতিক কোনো ব্যবসা। ওকে। তোর বলতে আমি বলতেছি যে তুমি আমার একটা প্রেমের সাক্ষী দেওয়া লাগবো, আমি তোমার একটা কিস করবো। তখন ও বলতেছে আচ্ছা ঠিক আছে এটা তো আমি দেবো না, আপনি সুযোগ মতো করে নেন যখন সময় পান, ঠিক আছে। ঠিক আছে, আমরা এই পার্টি যেতে চাচ্ছি না, ফাইন। আপনি কি শুধু একটা কথাই বলেন, আপনি কি ওই মেয়েটার সঙ্গে এই বিষয়গুলো পড়েছেন? না, ফিজিক্যালি কোনো রিলেশন হয় না, শুধু ও একদিন রাত্রে 3টা বাজে আমার ফোন দিছে, ও যে ওটা দিলে আমি ওর সাথে সম্পর্ক করবো। পাশাপাশি রুমে ছিলেন আপনারা? হ্যাঁ, আমি দোকানে তখন রাতে ঘুমাইতাম। ও আমার ফোন দিছে রাত্রে 3টা বাজে যে আপনি কোথায় আসেন, আমি এরকম গোসলখানায় আছি, তো আপনি আমার একটা কিস করে যান, ঠিক আছে। তখন আমি ও রাত্রেবেলা আসি, আসার পরে ওরা একটা কিস করে যায়। কিন্তু মেয়েটা আমার জন্য খুব পাগল ছিল। আমি মেয়েটার খুব মানে এইভাবে হয়তো ফাঁদে ফালায় কোনো এমনি খারাপ কিছুই করিনি, কিন্তু পরবর্তী মেয়েটা অনেক কান্নাকাটি করছে, ওর সাথে সম্পর্কটা আমি ভাঙিয়ে দিই আর কি। কখনো কখনো দেখতাম আমি 11টা বাজে দিনে ঘুমাইতাম, 11টা বাজে আমি ওর যন্ত্রণায় ফোন দেয় একদিকে, ও ফোন দেয়, তখন আমি ফোন বন্ধ করে ঘুমাইতাম, আমার 2টা বাজে ঘুমাইতে উঠেতাম, সেই একই জায়গায় আমার জানলার পাশে দাঁড়ায় রয়েছে মেয়েটা। হ্যাঁ, বলতেছে যে তুমি সেই যে ফোন রেখে ঘুমাইছো না, আমি এখন পর্যন্ত তোমার আশায় দাঁড়ায় রয়েছি। আমি কি বলবো, ঠিক আছে সামনের দিকে আগে আর কি। তখন ওই মেয়েটা মানে আমার খুব মানে লাভ করে, আমি জিনিসটা আসলে বুঝতে পারি যে মেয়েটা আসলে আমার পড়ে গেছে। তখন এদিকটা ওদের সাথে তো কথায় বাজি ধরে করছি, তখন আমার খুব খারাপ লাগে। এক পর্যায়ে ও আমার প্রায় 12টা নাম্বার দিয়ে কথা বলতো আমার সাথে,
এইটা আবার কিছু কিছু লোকে রেকর্ড করে ফেলায়, রেকর্ড করে ফেলার পর আমাদের বাড়িওয়ালা ম্যানেজারের কাছে দিয়ে দেয়। ম্যানেজারের তো আমার বলে, ম্যানেজার তো আগে থেকে যেহেতু 10 বছর ধরে থাকি, একটা ভালো সম্পর্ক, তো বলতেছে কি ব্যাপার যে সেই মেয়েগুলা কি শুনি, হ্যাঁ এই সেই, তো কিছু করছো নি? আমি বলতেছি না ভাই কিছু করিনি, এরকমই। তো বলতেছে অসুবিধা নেই। তো এই এক কান দুই কান সবাই জানাবার পর ওরা বাসাটা ছাইরা দেয়। পিঙ্কিরা বাসাটা ছাইরা দেওয়ার পর মেয়ে এখনো এলাকায় আছে, এখনো আমার সাথে দেখা হয়, কিন্তু আমার সাথে কোনদিন কথা বলে না, আমার সাথে কথা বলে না। তো এটা রিক্তা জানে, রিক্তারে আমি সবকিছু ই করে বলি। এই ছিলেন এগুলো বলেছেন? না, কি ও জানতেছে যে আমি ওর একটা দিছি, তো আমার মতো আমি সবকিছু চলতেছি। তো এর ফাঁকদা মাহি আবার আমার বলতেছে যে তুমি আমার সাথে একদিন দেখা করো, আমরা একদিন কোথাও করতে যাই। কে বলছে? মাহি। মাহিটাকে? মাহিটা হলো যে আরেকটা ওর সাথে কথা বলতাম কিছুদিন। আর একটা মেয়ের সঙ্গে কথা বলতেন? হ্যাঁ, ওই যে বললাম না কিছুক্ষণ আগে বলছি তো যে মাহির ঠিক সাথে আছে, কথা- ঠিক আছে। তো মাহি আমার বেস্ট ফ্রেন্ড। ওরা আমি ওরকম চোখে কখনো দেখিও না, ভাবিও না। পরবর্তীতে ওর সাথে দেখা করার নিয়ে আমরা নন্দন পার্কে দেখা করতে যাবো আর কি। তখন নন্দন পার্কে দেখা করতে যাই, পার্কে যে দেখা করতে যাবো এটা বলি না, শুধু বলি যে আমি এক জায়গায় যাচ্ছি, তুমি একটু, যেহেতু অল টাইম কথা বলি, ঠিক আছে, এরকমটাই। তখন ওই মাহিরে নিয়ে আমি নন্দন পার্কে যাই। নন্দন পার্কে যাওয়ার পর ওর সাথে নন্দন পার্কে যাওয়ার মধ্যে একটা ঘটনা ঘটে যে মাহি মেয়েটার আমি কোনো সময় স্পেস দিতাম না। স্পেস দিতাম না বলতে যে একসাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে হাঁটাহাঁটি, একসাথে হাত ধরা বা ওরকমই করা, বা একটা রোড পার হইতে গেলে ওরা সেফ রাখা। তো ওই দিন রোডটা খুব ভয়ঙ্কর ভাবে ওরা আমি একা পার করাই। তো খুব কান্না কণ্ঠে বলে যে তুমি আমার এইটুকু স্পেসও দিল না যে আমার রোডটা পার করবা, এইটুকু বললো না, ঠিক আছে। আজকে যদি আমার অন্য কেউ হইতো, এত বড় রিক্সে আমার রোডটা পার করাইতো না, তুমি আমার ফালায় চলে আইসো। তখন আমার মনটা খুব খারাপ ছিল ওই দিন। তো আমি জানি হয়তো মাই আমার শুনতে পাইবো, ঠিক আছে। তো মাই সরি, ঠিক আছে, ওই দিনকার ঘটনার জন্য আমি, যে আসলে আমি ওটা করতে চাইনি, আমার মনটা খুব খারাপ ছিল। তখন ওরে নিয়ে আমি নন্দন পার্কে ঘন্টা 2-1 ঘুরি। ঘোরার পর ওখান থেকে চলে আসি ব্যাপারটা ওরে সব কিছু শেয়ার করি মাহিরে শেয়ার করার পর ও আমার একটা বেস্ট ফ্রেন্ড হয়ে দাঁড়ায়। মোবাইলে কথা নিয়ে আমার এই চাকরি একবার চলে যায়, যে মোবাইলে প্রচুর কথা বলি। এই যে হোটেলে যে ম্যানেজারি করি আমি, তো আমার পোস্টটা খুব ভালো এলাকার, এই এলাকার। তো আমার এটা কি আবাসিক হোটেল ছিল? না, এটা খাবারের খাবার হোটেল? হোটেল, রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এটার ম্যানেজারি করি। কিন্তু আমি অতিরিক্ত মোবাইলে কথা বলি ওর সাথে, ওই কারণে ব্যবসার একটু দেয়, কিন্তু ওনারা আমার না করে দেওয়ার পর আগে, তারপরে কিছুদিন পর ওনারা আবার আমার অ্যাকসেপ্ট করে, মানে চাকরিতে জয়েন দিতে বলে। তো জয়েন দিতে বলে মতন মনে করেন যে এইভাবে আর চলে না, মানে আমি ওর ছাড়া থাকতেই পারতেছি না, কথা ছাড়া। তারপরে যেহেতু আমি চাকরিটা আবার ছাইরা দিই, ঠিক আছে, যে ওনার কথা বলতে পারি না, করতে পারি না, ছাইরা দিয়া। তো আমি মারে বলতেছি, মা আমার কিছু টাকা দাও, আমি একটা দোকান নিই। তো আমি দোকানদারি করি একটা দোকান পাইছি। তো মা আমার 30,000 টাকা দেয়, আর আমার কিছু টাকা ছিল, বলে নিয়ে 50,000 টাকা একটা দোকান কিনি। দোকানটা ভালোই চলে, আর এলাকায় আমি যেহেতু পরিচিত, খুব সুন্দর দোকানটা চলে, একবার জমজমাট হয়ে গেছিল। হয়ে যাওয়ার পর এখন বলতেছি, দেখো আমি তো যে কোনো একটা ব্যবসায় নামছি, এখন যদি তুমি আসো আমার কোনো সমস্যা নেই, আমরা চলতে পারবো, এরকম যেরকম কথাবার্তা চলে আর কি, এরকম। তো ও আবার আগে থেকেই আমারে বলতো যে আমারে তুমি নিবা, আমি তোমার কাছে যাবো, এমন মিলে উপস্থাপন করবা যাতে আমার বাপ মা ভাই বোন কেউ বলতে না পারে তোমার কাছে গেলে আমি ভুল করছি, এই সেই, ঠিক আছে। তো বিষয়টা এরকমও বলতো, যেরকম ওরে 5 জিনিস দেওয়া, যেরকম স্বর্ণের জিনিস এগুলা সবকিছু দেওয়া। তো আমি বলতেছি অসুবিধা নাই, আমি আমার সাধ্য মতো তোমার সবকিছু দেবো, যাতে তোমার বোন কোনোদিন না বলতে পারে যে তুমি আমার কাছে আইসা ভুল করছো। তো হঠাৎ করে ওরে প্রায় দেখতে আসে। তো আমারে বলতেছে যে আমি কিন্তু আর পারতেছি না কন্ট্রোল করতে, প্রায় দেখতে আসে, বিয়ার ঠিক হয়ে যায়, আমি চলে আসবো। তখন আমি বলতেছি আসো, অসুবিধা নেই, এখন আমার ব্যবসা বাণিজ্য আছে, তোমার নিয়ে চলার মতো অ্যাবিলিটি আমার আছে, তুমি আসো। তখন আমার বলতেছে যে আসতে পারি, আমি কিন্তু রূপালী না, জ্যাসমিন না, ওই ওর চাস্তো বোনের নাম করলো, ফুফুর নাম করলো, যে আমি, আমার আলাদা একটা চাহিদা আছে। তো আমি বলতেছি কিরকম, আমি কোনো নর্মাল থাকতাম না, নর্মাল এরভাবে চলাফেরা করতাম না। তখন আমি বলি কিসে থাকবো, আমার ভালোবাসায় রাখা লাগবো, আবার করা লাগবো, ভালোভাবে রাখা লাগবো। তো আমি বলতেছি কেউ কোনোদিন চায় না যে তার বউটা খারাপ থাকুক, তো তুমি আসো। তখন ও আসবো এরকম করে, তখন আমি দোকানটা বিক্রি করে দিই। যেহেতু দোকানটা বিক্রি করলে 50-60 টাকা আমার হাতে থাকবো, তখন ওরা নিয়ে আমি কিছুটা হলেও ভালোভাবে একটু চলতে হবে। কিন্তু ও আমার বলে না যে দোকানটা বিক্রি করে, কিন্তু আমার নিজে থেকে আমি দোকানটা বিক্রি করে দিই। এবং আমার বাড়িতে জিজ্ঞাসা করে যে কেন দোকান বিক্রি করছে এসে, তখন আমি বলি যে বাড়িতে মিথ্যা কথা বলি। মা বলে যে তোর আব্বার কাছ থেকে কত কষ্ট টাকাগুলো লয়ে দিছি, আর টাকাগুলো আমি বাড়িতে দিই না। তারপরে মনে করেন যে ঈদের কিছুদিন আগে দোকানটা বিক্রি করে দেই। তখন ওই যে হোটেলে ম্যানেজার করতে মালিকে বলতেছে যে যা হোক ঈদের বাড়িতে করতে যা, তো তুই আমার দোকানে আবার লাগে যাইস। আমার দোকানে লাগে যাওয়ার পর ডিউটি ঠিক মতো করিস। তখন আমি বাড়িতে অনেকটা পয়সা জায়গা একবারে, যেহেতু টাকা পয়সাগুলো দিছে করছি, আমি বাড়িতে টাকা পয়সাগুলো দিই না। মার সাথে আমার খুব একটা সম্পর্কটা ডিল হয়ে যায় বাড়িতে।
তারপর যাই হোক আমি মারে বলি যে মা অনেক টাকা দেনা ছিলাম দিছি, মাইসে তো সহ্য করবো, তো মাইসে তো সহ্য করবো না, তোমরা তো করবা, ঠিক আছে। তো আমি টাকাটা খায়া ফেলেছি, নষ্ট করেছি। আসলে টাকাটা আমার কাছে ছিল শুধু ওর একটু সুখে রাখার জন্য এই কাজটা করা। তারপরে মাঝখানটা ওর সাথে ঈদের টাইমে দেখা করতে যাবো, তো বলছে যে আশা তুমি আসো। তখন দেখা করতে গেলাম, ওর চাস্তো বোন মুন্নি, ওর একটা কাজিন আছে, ওগুলার নিয়ে আসছে, জোসনা, ওগুলার নিয়ে আসছে, আর ওদের কয়টা বয়ফ্রেন্ড ছিল নিয়ে আসার পর ওই পাঁচচর ওখানে একটা সুন্দর জায়গা আছে উপসর, ওখানে দেখা করলাম। দেখা করার পরে ও আমার বলতেছে যে সবকিছু তুমি তো আমার সাথে খুব রাগ থাকা কথা বলো, এই করো, তো সবকিছু গোছাও, আমাকে কিন্তু শেষ পার্ট। আমিও বলতেছি এরকম, ও বলতেছে আমার কথা মতো এইভাবে চলা লাগবে, এই করা লাগবে, সেগুলো তাইলে কিন্তু আমি আসি। মানে এটা সামনাসামনি গেলে শাসন করে আর কিছু লোক, আর আমি ওর সামনে গেলে খুব ভয় পাইতাম, কোনোদিন মানে মুখ উচ্চার করে এই করে বলতাম না। এবং ওর পাশে বসতো, আমি ওর অনুমতি নিয়ে বসতাম যে আমি কি তোমার পাশে একটু বসতে পারি, তখন ও বলতে অসুবিধা নেই তুমি বসো। তখন আমি বলি না, তুমি যদি কিছু বলো এসে, তখন ও বসে কথাবার্তা বলার পর ওদের কাছ থেকে ওরা আমি আলাদা নিয়ে আসি যে ওদের সাথে আমি দেখা করবো না, শুধু জ্যোৎস্নার সাথে দেখা করি। জ্যোৎস্না আগে কখনো আমার দেখে না, তো দেখা করার পর জ্যোৎস্না চলে যায়, ওরা আমি আলাদা পার্সোনাল কথা বলি। পার্সোনাল অনেক কথা বলার পর ওরা চলে যায়, মানে আমরা এক পর্যায়ে একটু ভিতর সাইডে বসি। আর ওদিকে মুন্নি তো ফোন দিয়ে পাগল, মুন্নি ভাবতেছে যে ও আমার সাথে চলে আসছে, ও তো কান্নাকাটি, যে যদি ও জসিমের সাথে জায়গা তাহলে তো বাড়িতে আমি কি জবাব দিব, এরকমই দিব। যাই হোক, মন থেকে চলে আসার পর এখন আমি সবকিছু ওই দোকানে কাজ করি, খুব সুন্দর মতোই করি, কিন্তু ভাইয়া আমি কাজ করি কথা ঠিক, কিন্তু আমি একটা টাকা কোনো কিছুই করে ভাঙি না, এরকমই করি না। এর মাঝে আবার আমাদের এখানে গাজীপুরে একটা সমস্যা আছে, রাত্রে বেশিক্ষণ দোকান খোলা রাখলে পুলিশে ধরে নিয়ে যায়। তো আমার 2বার ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমরা একটা সমিতি করি আমাদের চাঁদপুরের লোকেরা আর কি, দৈনিক 50 টাকা করে, যদি কেউ বেশি সমস্যা হয় তাহলে আইনি লড়াই করবো এই টাকাটা দিয়ে। তো ওখানে ওর নামে একটা সমিতি করি, এখানে প্রায় 30,000 টাকা জমা যায়। তো আমি ক্যাশ ক্যাপিটাল ভালোই যোগাই। আর মার সাথে ও প্রতিদিন কথা বলে কিভাবে যাইবো, ই করবো, আসবো, সবকিছু। মা আর সাথে ও একবারে জয়েন্ট ফ্যামিলি যেরকম এরকম কথাবার্তা বলে, সবকিছু শেয়ার করে, ও আমার সবকিছু বলে। এর মাঝখান দিয়ে ও ডাকা আসে, ওর বোনের ছোট বাচ্চাটার অসুখ, ছোট বাচ্চার অসুখ, শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশু হাসপাতালে ভর্তি হওয়ার মতন ও আমার বলে যে আমি ওরা বলি তুমি আমার সাথে একটু দেখা করো। তো বলতেছে তুমি হাসপাতালে আসো। তাই আমি বলতে আপারে কি বলবো, তো আপারে বলবা যে এরকম এরকম জেসমিনিতে শুনছি আপনার ছেলে অসুস্থ, তাই আমি আসলাম। তো আসার পর ওরা আমি আস্তে আস্তে দেখা করতে আস্তে আস্তে ও হাসপাতাল থেকে সিট কাটা দেয়, সিট কেটে দেয়, ও বাসা যায়। বাসা যাওয়ার পর ওরে বাসা থেকে আমি অনেক কৌশলে বাড়ি করি। বাড়ি করার পরে এর বাদে ওরা নিয়ে আমি শিশু মেলায় ঘুরতে আসি আর কি। শিশু মেলায় ঘোরার পর বিকালবেলা ওরা ই করে দেয়। শিশু মেলায় ঘুরতে এসে একটা জিনিস দেখতে পাই, ওর মোবাইলে মেসেঞ্জারে আমি ঢুকি। ঢোকার পর দেখি যে একটা ছেলের আইডি থেকে ওরা লেখা, হাই জান কি করো। তো আমি বলতেছি এটা কি, বলতেছে এটা আপার ননদের তো আপার ননদেরই, তো ওরা ও দুষ্টামি করে আমার করছে যে ওরা ফেক আইডি ছেলেরই দিয়া। তো আমি বলতেছি আমি খুব রাগ করি, অনেক রাগ করি মতন আমার বোঝাই করে। তো এখানে আমরা কিছু ফটো টটো তুললাম, চলে আসলাম। চলে আসার পর এখন সব কিছু রেডি, ও আসবে, বের হয়ে আসবে। ও বের হয়ে আসবে। তখন আমি বলতেছি কবে আসবে এসে, তখন ও আমার বলে যে যেখান থেকে দেখতে আসছিল ওই জিনিসটা কাইটা গেছে গা। কাইটা যাওয়ার পর এখন আমি ফিরে আসি। তো তুমি যদি একটা মাস বেশি কাজ করো, তো এখানে যদি 10,000 টাকা বেশি ইনকাম হয়, তো এটা তো আমাদের ভবিষ্যতে আমাদের ছেলেপেলে হবে বা আমাদের সংসার জীবনে এরকম লাগবে, প্রভাব ফেলবো, ঠিক আছে। তো আমি যতদিন পারি বাড়িতে ম্যানেজ করে থাকি, যেদিন না পাবো এদিন তোমার কাছে আমি চলে আসবো। তো এদিক দিয়ে আবার বাড়িতে আমি একটা স্বর্ণের চেইন বাড়িতে আছে, মারে বললাম যে মা আমি তোমার টাকা দিই, স্বর্ণের চেনটা ওর জন্য রেখে দাও, আর কানের দুলগুলা করো। তো মা বলতেছে অসুবিধা নেই, আমাদের আর কে আছে, ওই তো পাইবো। আর ওরা আমি বলি যে যেদিন আমি তোমার বিয়ে করবো দিনে তোমার একটা আংটি গিফট করবো আমি, ঠিক আছে। তো আর নাকের ফুল তো অ্যাভেলেবেল পাওয়া যায়। ওর আবার একটা ছিল, কখনো বলতো না, মানে আকারে নিতে বুঝাইতো যে আমার একটা হার। তো আমি বলতেছি দেখো আমি আস্তে আস্তে যদি যখন আবার সয়সম্পন্ন হবো তখন আবার আমি তোমার বানাই দেবো, ঠিক আছে। যেহেতু আমি তোমার অনেক ভালোবাসি, ঠিক আছে, তোমার এগুলো বলা লাগবে না, আমি তোমার দিব না, ঠিক আছে। তখন এভাবেই তখন এই সে ফাঁক দিয়ে আবার মনে করেন যে আমার একটা দাঁতে খুব প্রবলেম হয়, দাঁতের প্রবলেম হয়। তো ডাক্তারের কাছে যাই, ডাক্তার 10,000 টাকা লাগবে আর কি ও চিকিৎসা করে। আমি একটা শার্ট একটা গেঞ্জি পরে দোকানদারি করছি, আর বাকি টাকা জমাতেন ওর জন্য? আমি সব সময় ওর জন্য টাকা জমাতাম। আমি একটা দোকানের ম্যানেজারি পোস্ট, একটা হোটেলের বড় হোটেলের ম্যানেজারি পোস্ট, ঠিক আছে। আমার দ্বারা অনেক কোনো কিছু অসম্ভব ছিল না, সবকিছুই সম্ভব ছিল। কিন্তু আমি সব সময় ভাবতাম যে যদি ও আমার যদি কোনো কিছু জানতে পাইরা যদি ও আমারে দূরে সরে চলে যায়। আমাদের এখানে জুয়া খেলা হইতো, আমি আগে মাঝে মধ্যে জুয়াও খেলতাম, মানে সমবয়সী পোলার সাথে। আমার এখানে পোলা হয় না, বাবা খায়, মদ খায়, ঠিক আছে, সবকিছুই করে। কিন্তু কসম আল্লাহর আমি কোনো দিন
একটা দিন মানে এরকম কিছুই করতাম না যে আমার সমবয়সী লোকেরা বলতো যে তুই এত ভালো গেছিস যে এসে, ঠিক আছে, আমি কোনো দিন কোনো নেশায় জড়াইনি, কোনোদিন কোনো কিছু এর মধ্যে জড়াইনি, শুধু ওর কথা চিন্তা করে আমি জানি যে ও যদি আমার কোনো কিছু জানতে পারে তো ও আমার ছেড়ে চলে যাবো, ওরে বয়ে বয়ে এরকম মানে কোনো সময় করতাম না। তারপরে আসার সময় হয়েছে, এখন আমি এর ফাঁকে মার একটু দেখা করার জন্য বাড়িতে গেলাম, হঠাৎ ওর চাস্তো বোন আমার ফোন দেওয়া বলতেছে, জসিম তুই কি ভালোবাসিস খুব? পরে আমি বলতেছি হ্যাঁ। বলতেছে ওই যে মামার বউ মামি, তো বলতেছে যে যদি ভালোবাসিস তাহলে ওরে নিয়ে আয়। তাই আমি বলতেছি কে মামি কি হয়েছে? বলতেছে যে না তুই ওরে নিয়ে আয়, এটুকুই বললাম। আমি আবার ওর টেস্ট করি জানুয়ারি, আমি এরকম ভাবতেছি যে কে জানি তোমার আমার কাছ থেকে কায়রা নিয়ে দিতেছে, তো বলতেছে না তুই পাগল এরকম কিছু না। কিন্তু ওই দিন ওরা দেখতে আসে আর কি, তখন ও আমার বলে যে দেখতে আসে এরকম এরকম, এই ছেলেকে বাড়িতে কারেন্ট নেই, বিলের মাঝে বাড়ি, আর আমি সে বাড়ির বড় বউ হুমু, তো সবাই রাজি, ভাই আর আমি রাজি না, তো জিনিসটা খুব গ্যাঞ্জাম চলতেছে, এই সেই আফায়ানে দেয়া দিবই এই সেই। তখন আমি বলতেছি তুমি কি বলো? না পাগল আমি তুমি কি আমার ছেড়ে চলে যাইবা, কখনো আমার ছেড়ে এরকম যাইবা গা? তো বলতেছে যে পাগল যে আমরা যেই পর্যায়ে গেছি গা কত কিছুর মধ্যে, ঠিক আছে, আমরা এই পর্যায়ে গেছি গা, তো এখানে কোনোদিন সম্ভব না, হয়তো আমি তোমার ছেড়ে যাইতাম, আমি ভালো একটা স্বামী পাবো, কিন্তু তোমার মতো কেউ আমার ভালোবাসবে না, আমি তো সুখী নাও হইতে পারি, আমি তোমার ছেড়ে যাবো না। তখন আমি খুব কান্নাকাটি করে হয়ে যে তুমি আমার এরকম কিছু সিদ্ধান্ত নিও না, তুমি যাও না, ঠিক আছে। তো বলতেছে না আমি তোমার ছেড়ে কখনো যাবো না। তখন আমি ঢাকা এসে কথাবার্তা বলি, এই তখন ওর সাথে আমার কথাবার্তা গুলো একটু চলে, যেমন একটা মোবাইলে দুইটা সিম থাকলে যেরকম একটা আলাদা কথা বলে একটা কল দিলে ঢোকে না, এরকম প্রায় দেখি সংযোগ দেওয়া সম্ভব না। তখন আমি ওরে বলি কি ব্যাপার তোমার নাম্বার এত থাকে বিজি থাকে, তুমি কথা বিজি না ঢোকে না, কয় মোবাইল তো ঘরে ফালায় থুই, তখন কথাবার্তা নেটের সমস্যা এজন্য ঢোকে না। তো মাঝে মধ্যে ঘুরতে যাইতো, ঘুরতে গেলে আমি বারণ করতাম, আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাইতো, যখনই ঘুরতে পারি তো আমার বলতো আমি যাচ্ছি, আবার আসলে বলতে এটা নিয়ে একদিন অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমার বলতে তুই আমার চলাফেরার মধ্যে এত বাধা দেওয়ার কি লিগা, তুই আমার বাধা দেওয়ার কে, ঠিক আছে, আমি কি তোর মনের মতো চলবো নাকি? তা আমি বলতেছি আজকের পর থেকে তুমি তোমার মন মতোই চললো, আমি কোনোদিন বাধা দেবো না। আমার বলতে কেন বাধা দাও, আমার সে এইটুকু দেখো আমি পত্রিকা পড়ি, সবকিছুই পড়ি, ঠিক আছে, আমি 2-3টা দৈনিক জাতীয় পড়ি, ঠিক আছে, তো আমি দেখি যে এরকম বয়ফ্রেন্ড একজনের বয়ফ্রেন্ডের সাথে একজন দেখা করতে যায়, ওখানে র্যাব হয়, ওখানে মানে দর্শন হয়, ঠিক আছে, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো, ঠিক আছে, আর আমি তো তোমার কোনোদিনও ফালাইতে পারবো না, ওই বাঙ্গা জিনিস নিয়ে আমার সারা জীবন থাকা লাগবো। তখন ও আমার বলে সরি আমি আর কোনোদিন তোমার কথা ছাড়া কোনো জায়গায় যাবো না, এই সে। এখন ওর সাথে আমার কিরকম দিন একটা ডাউটই, ও আমার সাথে আড়ায় সবকিছু চলেই করে, মানে কথাবার্তা গুলো এই লাগে। তারপরও আমার বিশ্বাস এখন এই যে 2018 সালের ফেব্রুয়ারি মাসের 14 ফেব্রুয়ারি ওর সাথে আমার দেখা করার কথা, কোথায় দেখা করবো এসে, ও বলতেছে যে আমি জ্যাসমিনের খালাগো বাড়িতে, জ্যাসমিনের মারে ম্যানেজ করছি, জ্যাসমিনের খালাগো বাড়িতে কথা ছিল মুন্নির মামির বাড়িতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। হ্যাঁ ভ্যালেন্টাইন ডে হচ্ছে, মুন্নির মামি আছে, ওর মামা বিদেশ থাকে, তো ফ্ল্যাট নিয়ে থাকে, ওখানে দেখা করবো। তো আমি শিবচর বাজার, তো আমি বলতেছি যে অসুবিধা নেই, পরে ও ডেটটা ক্যান্সেল করে ভ্যালেন্টাইন ডেতে ফালায়, ভ্যালেন্টাইন ডেতে ফালানোর পরে দেখা সাক্ষাতে সবকিছু প্রস্তুতি চলে। তো আমি বলতেছি যে তোমার কি কি লাগবে তুমি এরকম বলো, ও বলতেছে আমার কিছুই লাগবে না, আমি এদিকে 2 পিস বানাইছি, তোমার পছন্দ জামা কাপড় বানাইছি, তো তুমি আমার জন্য 2টা সাদা ওড়না নিয়ে এসো, সাদা ওড়না নিয়ে এসো আর এমনি একটা স্প্রে নিয়ে এসো। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। আর আমার জন্য মার্কেট করি এরকম করার পরে এখন যাবো। এখন ও বলতেছে 1 মাস আগে থেকে বলতেছে আমার মামাতো বোনের বিয়ে আগামী 9 তারিখে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। তো আমি বলতেছি বলতেছে যে বিয়ে বসা দিত, মেহমান আসবো বাড়িতে, আফার আসবো, খালুর আসবো, তখন একটু কথাবার্তা কম এবং মেসেঞ্জারে কথা হবে। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তখন কিন্তু আমাদের কথাবার্তা হয়। তখন ও হঠাৎ ফেব্রুয়ারি 8 তারিখে আমারে বলতেছে যে 7 তারিখে বলতেছে বাড়িতে মেহমান আসছে, তো আমি বিকালে ফোন দিয়ে কথা বলবো না। তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, সকালে কথা বলে রাখছি, রাত্রে কথা বলতেছি। 8 তারিখে সকালবেলা ও আমার উইশ করলো হ্যাপি প্রপোজ ডে। ওকে, আমি বলতেছি ওয়েলকাম, ঠিক আছে, কথা হতে বলতেছি। এক পর্যায়ে মারে ফোন দিয়ে বলতেছে যে আন্টি আমার বিয়ে। তো মানে আপনার মাকে? আমার মারে ফোন দেওয়া বলতেছে যে আন্টি আমার বিয়ে। আমি তো জানতেছি ও বলতেছে ওর মামাতো বোনের বিয়ে, 9 তারিখে বিয়ে, 12 তারিখে ওই বাড়ি থেকে আসবো, 14 তারিখে দেখা করবো। তখন মা বলতেছে কি বলো তোমার বিয়ে জসিম জানে? পরে বলতেছে না জসিম জানে না, আপনি কি চান আপনার ছেলে কোনো ক্ষতি হোক? কয় না। তো তাইলে ওরা বললেন, তো মা বলতে কেমন সম্পর্ক হলো, এতটা বছর সম্পর্ক কইরা এত কিছুই করে তুমি আমি বিয়ে হয়ে যাইতেছো, তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ আমি সত্যি বলতেছি, আমি আমার বাপ মার মধ্যে বিয়ে বসতেছি। তখন ও আবার আমারে ফোনে মা আবার আমার বইলাতে যে জসিম এরকম এরকম রিক্তার বিয়ে। তো আমি বলছি না মা, ওর মামা তো বোনের বিয়ে, ও তো দুষ্টামি করছে হ্যাঁ তোমার সাথে। তো আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি তুমি মার সাথে কি বলছো? আমি মার সাথে দুষ্টামি করছি, দেখি মা কি বলে, কিছু বলে কিনা। তো
ওরে পরে ওর কথাবার্তা বলতেছি, মারে বললাম না ও দুষ্টামি করছে, তো আমি বলছি মার কাছে ক্ষমা চাইনি। ও বলতেছে বিয়ে বাড়িতে যাই আগে, তোর ক্ষমা চাইনি মনে। তারপরে ও গায়ে হলুদের দিন সকালবেলা কথা বলছি 11টা থেকে 12টা, বিকালবেলা আমি ফোন দিছি, বলছি তুমি কোথায়? বলতেছে আমি পার্লারে আছি, সাজ দিছি। তো আমি বলতেছি পার্লারে কেন? মামাতো বোনের সাথে সাজ দিয়ে আসছি। তো ঠিক আছে, রাত্রি স্টেজে বয়ে কথাবার্তা বলতেছি, সব কিছুই করতেছি। স্টেজে বয়ে কথা এর ফাঁকে আমার মনের মধ্যে একটা মানে একটা হলো, আমি বলতেছি রিক্তা, এই 5টা বছরের সম্পর্ক হয়েছে, আজকে তোমার আমার এতভাবে মনে পড়ে, আর কোনো দিন তোমার আমার এরকম মনে পড়ে না। কোনো দিন তোমার আমার এরকম মনে হয় কে যেন তোমার আমার কাছ থেকে কায়রা নিয়ে গেছে। তো বলতেছে না পাগল। আমি বলতেছি আমার চেহারা অনেক সুন্দর হয়ে গেছে, আমি কিরকম আজকে অনেক খাওয়া খেতে গেছি, মনে হয় আমি বাঁচবো না, আমি মারা যাবো। ঠিক আছে, ও জানে যে ওরা কোনোদিন না পাইলে আমি কোনোদিন এরকম ওর সাথে আমার বলা যে আমি এই পৃথিবীতে থাকবো না। তখন ও বলতেছে আরে পাগল, এটা এমনিতেই ঠিক আছে, তুমি এরকম চিন্তা ভাবনা কিছু করো না। হঠাৎ দেখি কিছুক্ষণ পর আমার মোবাইলে একটা পিকচারটা যে একটা ছায়া একটা মানুষের কপালে কিস করতেছে, আর বলতেছে চিন্তা করিস না, তোর পাশে ছায়া হয়ে সব সময় আছে, ছায়া হয়ে সব সময় আছে। আর ও আমার বলতেছে তোমার কয়টা ছবি দাও। আমি তখনও বুঝতে পারি না যে ওর এই কথার অর্থগুলো, ঠিক আছে। তখন আমার বলতে তোমার কয়টা ছবি দাও ভালো মতো, ভালো ছবি। আমি কি করবো? কয় মামাতো বোনের দেখাবো। তো আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আমি অনেকগুলো পিক তুলে দিলাম। দেওয়ার পরে ও আমার বলতেছে জান কিছু খাইছো? আমি বলতেছি তুমি জানো না, তুমি কোথাও গেলে আমি এরকম ভাবে থাই, তুমি আগে আসো, তারপরে আসার পর আমি যা করি করবো অনেক, ঠিক আছে। তুমি কোথাও দূরে থাকলে আমার ভালো লাগে না। তখন ও বলতেছে আচ্ছা ঠিক আছে, রাত 1টা পর্যন্ত কথা হয়েছে যে আমরা কোথায় ঘুরতে যাবো 14 তারিখে, তুমি কি ড্রেস পরলে দিন পরবা, আমি কি ড্রেস পরবো, ঠিক আছে, কি কি মেনু থাকবে। বা ও আমারে বলতেছে যে এবার তুমি আসলে তোমার আমি অনেক সুন্দরভাবে আদর করবো, ঠিক আছে, যাতে আমার কথা মতো চলো, জীবনটা সুন্দর করে সাজাতে পারো। তো আমি আছি ওই দান্দায় ওরকম ভাবে। তখন শুক্রবারের সকালবেলা 9 তারিখে ওরা আমি বলতেছি যে রিক্তা, তুমি আমার সাথে তো কথাবার্তা কম হইব, তো তুমি এখন আমার সাথে একটু কথাবার্তা বলো, আমার ভালো লাগতেছে না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে বলো। 11টাতে শুরু করে 12টা পর্যন্ত কথাবার্তা বলে অনেক কথাতে হাসাহাসি করি যে তাড়াতাড়ি হবে, এবার সাবধান, কেউ যাতে কেউ বলতে না পারে এই মেয়েটা খারাপ এরকমই। তখন ওরে আমি বলার পরে ও আমার বলতেছে যে জান, দুপুরে যে মেয়েদের হলুদ গোসল করে না বিয়ের আগে, তো ওটার সময় হয়ে গেছে গা, তো আমি এখন রাখি, মামাতো বোনের শ্বশুর বাড়ি যাবো, তো 2 দিন পর আইসা কথা হইব। তো 2 দিন পর আইসা কথা হইব। তার বলতে আমি রাগ করে ফোনটা কাইটা দিছি। ও আমার বলতেছে তুই যে আমার সাথে রাগ করস, তুই কোনোদিন আমার সাথে কথা না বলে থাকতে পারবি? আমি বলতেছি তা তো তুমি ভালো করে জানো। তো বলতেছে তুই ফোন দিস আমারে, তুই করে কথা বলছিস ওই দিনকার, তুই আমার ফোন দিস। তো শুক্রবারের বিকালবেলা ফোন দিছি, মোবাইলটা বন্ধ। দুপুরবেলা আবার হাত থেকে পড়ে আমার টাচ মোবাইলটা ভাঙা যায়। আমি তারপরে অনুভব করতে পারতেছি না, কিন্তু আমার ভিতরে খবর হয়ে গেছে, আমার খুব জ্বালা পড়া শুরু হয়েছে, আমার খুব খারাপ লাগতেছে, হাতে কোনো কাজ উঠতেছে না। তখন বিকালে ফোন দিলাম, রাত্রে ফোন দিলাম, শনিবারে সকালে ফোন দিলাম, তারপরে শনিবারের বিকাল রাত্রে ফোন দিলাম, বিকালে ফোন দিলাম, রবিবারে সকালে গিয়ে আবার ফোন দিয়েছি, মোবাইল বন্ধ। পরবর্তীতে দেখি ওর মোবাইল বন্ধ। তো আমি চাস্তো করে মুন্নির নাম্বারে ফোন দিই, মুন্নির নাম্বারে ফোন দিয়া বলি যে মুন্নি ওই তোমার নাম্বারে ফোন দিতে বলছে, ওর নাম্বার যদি বন্ধ থাকে। তখন ও আবার ভাবছে যে জানিয়া ফেলাইছি নাকি, তখন ও ওরে বলছে, আর ও আমার ফোন দিয়েছে, বলতেছে আমি বলতেছি কি এবার তুমি আমার ফোন দাও না, 2-3 ফোন বন্ধ, তুমি জানো না যে আমি 5 ঘন্টার বেশি তোমার সাথে কথা না বলে কোনোদিন থাকিনি এসে। তখন ও বলতেছে যে আরে পাগল, মোবাইল হারায় গেছে গা, আমি তোমার পরে ফোন দিতেছি। তাই বলছি শান্তার মোবাইলে ফোন দিতা, শান্তার মোবাইলও বিয়ে বাড়ি থেকে হারায় গেছে গা, আমরা আসছি বিয়ে খা, আমি তোমার রাত্রে ফোন দিতেছি। তখন রাত্রে ও ফোন দেয় না, আমি ফোন দিছি, দেখি খুব বাড়িতে চিল্লা ফেললাম। তখন আমি ওরে ফোন দিছে মতন বলতেছে বাড়িতে খুব চিল্লাফালা চলতেছে, কেন বলতেছে কালকে সকালে আফারা যাবো, খালুয়া যাবো গা, আর কোনো সমস্যা নাই, তো কালকে থেকে কথা বলবো মনে। তো আমি সরল মনে ফোনটা রাইখা দিছি। পরবর্তীতে আমি রবিবারে ওর সাথে যে লাস্ট কথা বলছি, তো আমি খুব রাগান্বিত ভাষায় কথা বলছি যে তুই কি আমার ভালোবাসিস না, তুই জানোস না যে আমি এভাবে থাকতে পারি না, তুই আমি রাখছিস, দেখিস তুই কোনো একদিন আমার হারায় কানবি আর আমার লাশের মধ্যে যাবে, তুই দেখিস আমি এরকম যদি করস না হলে সত্যি আমি সুসাইড করবো। তখন ও আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কালকে তো কথা কম মনে হচ্ছে। সোমবারে সকালবেলা আমি ওর মোবাইল বন্ধ পাই, বাসা যায় ঘুমাই রয়েছি। তারপরে বিকালবেলা দুপুরে ঘুম থেকে উঠি, আর আমার শাশুড়ি বলতেছে যে বিয়ে হয়ে গেছে। তো আমি বলছি না, ওর মামাতো বোনের বিয়ে হয়েছে, দুষ্টামি কথা। তখন আমি দোকানে আসি, আমার মনটা কেমন জানি লাগে। তখন আমি ওর এক বাস্তি আছে কিরণ মাল্লা করে নাম, ওরে ফোন দিই। ফোন দেওয়ার পর আমি বলি কিরণ কি হয়েছে, কি আপনি কিছু জানেন না? তো আমি বলতেছি কি হয়েছে? তো বলতেছে বিয়ে হয়ে গেছে। তখন এই কথাটা শোনার পর ঠিক আছে, যে আমার দুনিয়াদারি সব আসমান আমার উপরে ভেঙে পড়ছে, যে ঠিক আছে আমি জিনিসটা কোনো মতেই আমি বিশ্বাস করতে পারছি না। আমি জায়গায় ফোন দিই,
মনে করেন আমি দোকানদার পুরো দোকানের মধ্যে সব বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছেন যে ওর বিয়ে হয়ে যাবো গা, ও আমার এইভাবে বিয়ে হয়ে যাবো গা, আমার বললো না, কালকে তো আমি কথা বললাম, রাত্রে বললাম যে কথা বললাম, ও আমার এখন যদি শুনি যে ও অন্য কার হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা আমি মানে নিতে পারিনি, তখন শুনতে পারি যে ওর বিয়ে হয়ে গেছে গা। এমন কোনো মানুষ নেই যে যার কাছে যাওয়ার জন্য, ঠিক আছে, যে ওরা আটকানোর জন্য কত কিছু, ওর দুলাভাই যে মামি ডাকছিলাম হেরা সবাই জানতো, কিন্তু কোনোদিন কেউ আমার বলে না। আপনি ফোন দিলেন না সঙ্গে সঙ্গে ওর কাছে? ওর মোবাইল বন্ধ, কিন্তু ওর বাড়ির নাম্বারে ফোন দিছে, ওর আফা বলতেছে যে অসুবিধা নাই, সব ভালোবাসলে তো সবাই সবাই পায় না, তো তোমারে আমরা বিয়ে শাদী করাই দিব না এসে। ওর মা বলতেছে থাক বাবা তুমি কোনো ই করো না এসে। তো আমি বলতেছি এটা কোন কথা যে ও ভালোবাসলে সবাই সবাই পায় না, এটাও আমি মানি, কিন্তু সেটার একটা সাবজেক্ট থাকে, কিন্তু ও আমার সাথে এরকম করার মানেটা কি? এরকম তো যাওয়ার সাথে ও তো আমার একটা বার বলতে পারতো যে হ্যাঁ আমার সমস্যা, তুমি আমার নিয়ে যাও। যদি আমি না পারতাম তাও তো আমার একটা মনের বুঝাইতে পারতাম যে আমি আনিনি, আমি ব্যর্থতা দেয়নি, সারাটা জীবন থাকতাম। আমি কোনো দিন ভাবিনি যে ওরে ছাড়া আমি এভাবে থাকবো। আমার এই 5টা বছরে ব্যায়াম কি বলবো, আমি এত কষ্ট করছি ওর জন্য, যে এই মেয়েটা কোনোদিন খাইছে না, না খাইছে কি একবেলা না খাইলে আমার খাওয়া হইতো না, ঠিক আছে, আমার কিছু হইলো ওর হইতো না। সেই মেয়েটা মনে করেন যে আমার সাথে এইভাবে এত বড় প্রতারণা করবো আমি কোনোদিন ভাইবা নিতে পারিনি। আমি ওই দিন দুপুরবেলা মানে এত কান্নাকাটি এক পর্যায়ে, ঠিক আছে, আমার দোকান তো মানে সব স্টাফ সবাই হতবাক। আমাদের প্রেমটা এমন ছিল যে আমাদের সবাই জানতো যে একটা মুভির প্রেম যেরকম হয় এরকম ছিল, সবাই জানতো, সবাই অবাক যে এটা কি হইলো, এটা কোনো কিছু না। আমার তো যে আমি বাঁচবো না, আমি মরে যাবো, আমার এরকম মাথার মধ্যে একটা হয়ে পড়ছে, ঠিক আছে। তখন আমি চিন্তা করি যে আমি যদি এরকম কিছু করে ফেলাই, ঠিক আছে, আমি আমার কতদিন আগের ঘটনা এটা? এটা হলো গায়ে যে 14 ফেব্রুয়ারি গেল, 14 ফেব্রুয়ারি, এই তো কয়েক মাস আগে। হ্যাঁ কয়েক মাস, 12 তারিখ আগে 12ই ফেব্রুয়ারি জানতে পারি ওর বিয়েটা হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আমি ওর বাপের এই 10টা বছর এতটুকু বয়সে যে বাইরে রয়েছে অন্ত পর্যন্ত কিছু দিতে পারিনি। আমার আব্বার কথাটা আমার অনেক মনে পড়ে গেল। আমি মারে ফোন দিয়ে বললাম যে মা তুমি চলে আসো, যদি আমার বাঁচিতে চাও, যদি চলে আসো, ঠিক আছে, আমি মনে হয় আর বাঁচবো না। তখন ওর দুলাভাইয়ের কাছে গেলাম, পাউডি বেড়া জড়া ধরে বললাম যে দুলাভাই মামা তুমি ওরা এই করো, ওরা একটু ফেরানোর ব্যবস্থা করো। মামানির পাউডি বেড়া জড়া ধরছে, কিন্তু কেউ, ওরা জানতো সবাই আমি কত টাকা পয়সা নষ্ট করছি এই মানুষগুলার ঠিক থাকার জন্য, সবাই জানতো, কিন্তু কেউ আমার একটু বলেও না যে ওর বিয়েটা হয়ে যাইতেছে বা হইতেছে। আমার মানুষে ভালোবাসলে পায় না আমি মানি, কিন্তু এত বড় প্রতারণাটা করো তো ঠিকানা। ওর সাথে আমার শুধু ভালোবাসার সম্পর্ক ছিল না, ওর সাথে আমার আত্মার সম্পর্ক ছিল। ওর ভালোবাসায় আমি শিখছি যে জীবন কি জিনিস, টাকা পয়সা কি জিনিস, সময়ের মূল্য কি জিনিস। ওর কথা চিন্তা করে আমি কোনোদিন কোনো খারাপ কাজে যাইনি। ওকে, আমার লাইফের শ্রেষ্ঠ চাকরিগুলো সবকিছু বিসর্জন দিয়েছি। এখন ও যে আমার সাথে এত বড় প্রতারণা করছে, এটা আমার কাছে কোনো মনে হয় না যে ও আমার সাথে অপরাধ করছে। আমার দিক থেকে আমি এখনো ওরে মানে ভাবি যে ও আমার কাছে নিষ্পাপ আছে, আছে। আমি একটা মাস কোনো মানে শুধু দরজা আটকে কাঁদছি, কোনো ভাত পানি কিছু খাইতে নেই। এমনও দিন গেছে যে বলছি আল্লাহ তুমি আমার 5টা মিনিট ঘুম দাও, আমি ঘুমাইতে পারিনি। আমার যে কত কষ্ট গেছে, কত মানুষ। এই সময়টা কে ছিল আপনার পাশে? এই সময়টা আমার মা আমার পাশে ছিল। আমার মা শুধু 2টা দিন আমার পাশে ছিল, তারপর চলে গেছে। সবাই আমার পাশে ছিল, আমার সান্ত্বনা দিত যে এরকম কিছু করিস না, ও তোর লাভ হইলো, তোর কাছে ফিরে আসবো বা এরকম ই করবো। তখন মানুষের সাথে যখন একটু কথা বলতাম তখন আমার ভালো লাগতো, কিন্তু একা একা আমি করছিতেই যেতাম। তারপর তো এটা তো আদি যুগের প্রেম না, এটা ডিজিটাল যুগের প্রেম। মেসেঞ্জারে যাওয়ার ছবিগুলো দেখলে, ওর কথাগুলো দেখলে, ঠিক আছে, আমি আর মাইনে নিতে পারি না। কিন্তু যেই মানুষটার সাথে আমি অবাধে কথা বলছি, কোনো কিছুই ছিল না, সেই মানুষটার সাথে আজকে কথা বলতে গেলে আমার অনেক বড় দেয়াল টপকাইতে হয়। ওর সাথে আমি কথা বলতে পারি না, বিশ্বাস করেন ভাই। ওর সাথে কথা বলতে না পেরে এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম যে আমার বেঁচে থাকাটাই খুব কষ্ট। আমি মনে হয় যে আমি আর বাঁচবো না, আমি আর এরকম ই করবো না। রাইট, আমি সেই জন্যই বলছিলাম যে এই সময়টা আপনাকে সাপোর্টটাকে দিয়েছে মা, সবচেয়ে বেশি মা, তারপরে নাকি অন্য তারপরে কেউ? সবাই আসছে, আত্মীয় স্বজন, সবাই আমার বন্ধু বান্ধব সবাই এসে দিছে। এক পর্যায়ে বাড়িতে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি বাড়িতে যাইনি। বাড়িতে যাইনি মতন কি করবো, বাসায় একা একা শুধু দিন রাত 24 ঘন্টা 1 মাস থেকে আমি শুধু কাঁদছি ওর জন্য যে আল্লাহ তুমি। এই সময় ফোন দিতাম না, যোগাযোগ করতাম না? হ্যাঁ, 1 সপ্তাহ পরও আমার ফোন দিছে। ওই ফোন দিছে, ও তারপর কি বলে? বলতেছে যে কেমন আছেন এসব। তো আমি এত কান্নাকাটি করলাম যে রিক্তা তুমি কেন এরকম করলা, তুমি তো জানো যে আমি তোমার ছাড়া থাকতে পারবো না, ঠিক আছে, কোনোদিন তোমার ছাড়া বাঁচাটা অসম্ভব আমার। তখন আমি বলছি তুমি কেন এমন করলা, তুমি চলে আসো, আমি তোমার মাইনা নেবো, ঠিক আছে, আমি তোমার কিচ্ছু বলবো না। যদি আমি তোমার সুখে না রাখতে পারি তুমি চলে যাও, ঠিক আছে। আমার মা তো, আমার ফ্যামিলি তো সবাই জানে, তুমি কেন এমন করলো। আমার শুধু একটা কথাই বললো যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে জ্বর আসে, ঠিক আছে, মনে করেন আপনার জীবনে জ্বর আসছে, আপনি জীবনটা সাজায় নেন,
এরপরে কি আর যোগাযোগ করেনি? এরপরে বিয়ের পরে 2-3 দিন কথা হয়েছে, কিন্তু ও এখন মানে আমার মনে ঘৃণা ধরানোর জন্য ও আমার সাথে এমন এমন রাব ব্যবহার করে, ঠিক আছে, যে তারপরেও আমি ওরা ঘৃণা করতে পারি না। শুধু ও আমার সাথে অনেক রাব ব্যবহার করে। আমি ওনার হাজবেন্ড জানে বিষয়টা? না, ওনার হাজবেন্ড জানে না, কিন্তু ওদের এলাকার এমন কোনো লোক নাই যে না জানে ওর সাথে আমার এই সম্পর্কের বিষয়টা। আমি ইভেন্ট ওর না পায় ওর ব্যথায় এমনও প্রার্থনা করছি আল্লাহর কাছে যে যদি আমার 20টা বছর হায়াত থেকে দেয়, 10 বছর কাটেন, আমার এই হাত পাও যদি একটাও যদি নিয়ে যদি সুখী দাও তুমি আল্লাহ, তারপর ওর আমার কাছে ফিরে দাও। আমি ওর অনেক ভালোবাসি জীবনে, আমি কোনোদিন ভাবিনি ওরা ছেড়ে আমি থাকি। আমি আপনাকে কয়েকটা কথা বলি, যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, যেহেতু আপনি আমার জীবন গল্প শোনেন এবং আপনার আইডিয়া আছে আমি কি ধরনের কথা বলতে পারি। প্রথম কথা হচ্ছে যে এখানে আপনার ভুল কি ছিল, তার ভুল কি ছিল, এগুলা জাস্টিফাই করে কোনো লাভ নাই। বর্তমান সিচুয়েশন যেটা সেটাই স্বাভাবিক। এবং যেহেতু আমার লিসনাররা অনেকক্ষণ ধরে শুনছেন এই গল্পটা, পুরো গল্পটা অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখতে পাই যে মেয়েটার দিক থেকে অনেকবার মেয়েটা চলে যেতে চেয়েছে, কিন্তু সামহাও আপনি তাকে যেতে দেননি, আপনার কাছে ধরে রেখেছেন। এই ধরনের ভালোবাসার ক্ষেত্রে জীবনে একটা পর্যায়ে গিয়ে ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে, এবং এটা জীবন গল্পে এই ধরনের ঘটনা বহুবার এসছে। সেটা আপনার ক্ষেত্রে হয়েছে এবং খুব এক্সট্রিম লেভেলে হয়েছে। মেয়েটা আপনার কাছ থেকে বিয়েটা গোপন করেছে দুটো কারণে আমরা ধরে নিচ্ছি। একটা যেটা হচ্ছে যে আপনি জানলে আপনি বিয়েটা হতে দিতেন না, কোনোভাবেই হতে দিতেন না। আর 2 নম্বর যেটা হয়েছে যে মেয়েটা আপনাকে যেহেতু ক্লিয়ারলি বলেছে যে সে বিয়ের পরে কিরকম একটা জীবন চায়, সেই জায়গা থেকে তার একটা কনফিডেন্ট আপনার প্রতি ছিল না, অথবা পারিবারিক চাপ বা অন্য কোনো কারণে করেছে। তো এটাই হচ্ছে রিজন। কিন্তু সবচাইতে মানে ভয়াবহতম যেই ঘটনাটা ঘটতে পারতো, এখনো ঘটেনি আলহামদুলিল্লাহ, সেটা বলবো যে ফেব্রুয়ারিতে ঘটনাটা ঘটেছে, এখন হচ্ছে মে মাস চলছে। সেই জায়গাটা থেকে আমি যেটা বলতে পারি যে কতটা অনেক বেশি দগদগে অবস্থায় আছে, কাঁচা অবস্থায় আছে। আমি এখনো পর্যন্ত ঠিক হতে পারিনি। আপনি ঠিক হতে পারবেন না, এটা খুবই স্বাভাবিক। 5 বছর ধরে যেভাবে যে ধরনের গল্পটা আপনি বলেছেন সেটা ঠিক হওয়াটা খুবই খুবই অস্বাভাবিক। পছন্দ হয়ে গেছে কোন একদিন ও ছাড়ে চলে গেছে। আমি তো ওরে বলছিলাম যে আমি তোমারে বইলা গেছি, কিন্তু আমি উত্তরা যখন চাকরি করি তখন তো ও নিজেই আমারে বলছে যে আমি কোনোদিন তোমারে ছাইরা যাবো না। রাইট। আমি আপনাকে যে কথাগুলো এখন বলবো সেগুলো আপনি বিলিভ করতে পারবেন না, সেগুলো আপনার কষ্ট দূর করতে পারবেন না, কিন্তু সেগুলোই সবচেয়ে বড় বাস্তব কথা। নাম্বার 1, এই মেয়েটা জীবনে কোনো না কোনো একদিন আপনার কাছে হয়তো ফিরে আসবে। আমি এখনো চাই ও আমার কাছে, এবং আপনি চান না ফিরে আসুক। আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে মানুষ কখনোই না, একটা মানুষের কাছে কখনোই সব দিক থেকে হ্যাপি না, সব দিক থেকে হ্যাপি না। আমরা দোয়া করব আপনি যাকে লাভ করেছিলেন সে যেন অনেক সুখী হয়, কিন্তু কোনোদিন যদি জীবনে কোনো অভাব থাকে তার কোনো জায়গাটা থেকে, সে আপনাকে মনে করবে। তো সেই দিক থেকে সে হয়তো আপনাকে নক দেবার চেষ্টা করবে। এখানে একটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে বিয়ে আর প্রেম কিন্তু এক জিনিস না, এবং বিয়ের মধ্যে আপনাদের যত ধরনের অনৈতিক সম্পর্ক এসছে সেটাও উচিত ছিল না। কিন্তু আপনি তাকে নিয়ে জীবন সংসারের কথা না চিন্তা করাটাই শ্রেয়। আমি বলবো যে না চিন্তা করাটাই শ্রেয় এই কারণে যে দেখুন, আপনি তাকে পাননি, সেটা একটা অনেক বড় কষ্ট, অনেক বড় বেদনা। হ্যাঁ, এই মুহূর্তে পাওয়ার আকাঙ্ক্ষাটা অন্য সময়ের চাইতে আরো বেশি তীব্র। কিন্তু মেয়েটা যদি আপনার জীবনে ফিরে আসে তাহলে সম্ভাব্য যেসব ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে সংসার করা আপনারা শুরু করলেন, কিন্তু সংসার করতে গিয়ে আপনারা সুখী হতে পারবেন না। কারণ আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যেটা থাকে সেটা হলো এই মেয়েটা আপনাকে ছেড়ে ফাইনালি যে চলে যাওয়া, সেই চলে যাওয়াটা সে চলে গেছে। জীবন অনেকবার চলে গেছে, আপনি তাকে ফিরায় নিয়ে আসছেন, মার খেয়েছেন, মানে দফারফা করে ফেলছেন, কিন্তু ফাইনাল চলে যাওয়া যেটা, ঠকানো যেটাকে বলে, আপনি যেটা বলছেন সেটা কিন্তু সে করে ফেলেছে। সুতরাং যত সুখী হন না কেন সে ফিরে আসলে, জীবনে যত ছোট প্রবলেম হোক, বড় প্রবলেম হোক, যে কোনো প্রবলেম তৈরি হবে, শুধু ব্যাক অফ দ্য মাইন্ডে এই জিনিসটাই থাকবে যে সে আপনাকে ছেড়ে চলে গেছে, সে আরো এরকম কোনো কিছু করতে পারে। তো এইরকম মানুষের সাথে ঘর সংসার করা যায় না, সুখী হওয়া যায় না। কিন্তু আমি আমার এখনো বুঝাতে পারি, আমি এটা বোঝাতে পারবেন না, কারণ আমি আপনাকে যেটা বলি, বোঝানোর জন্য কিছু টিপস আছে, আমি সেটা আপনাকে বলবো, আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। একটা যেটা হচ্ছে যে আপনার, আমি একদম স্ট্রিক্টলি বলতেছি, একদম ব্যক্তিগত অপিনিয়ন, আপনার অবশ্যই এই মেয়েকে আর জীবনে নেওয়াটা উচিত হবে না, এটা হচ্ছে একদম স্ট্রিক্ট কথা। কিন্তু আপনি যেহেতু তাকে লাভ করেন, লাভ হ্যাজ নো ডেফিনেশন, লাভ হ্যাজ নো এক্সপ্লেনেশন, লাভ ইজ ব্লাইন্ড। সো ওই জায়গাটা থেকে আমি যতই আপনাকে বোঝাই না কেন, সেই জিনিসটা আপনি মানবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু সংসার জিনিসটা শুধু লাভ দিয়ে চলে না, সংসার জিনিসটা বেশিরভাগই চলে হচ্ছে র্যাশনালিটি দিয়ে। দুজনের যখন পাশাপাশি থাকবেন, না পাওয়ার ওই বেদনাটা থাকবে না, তখন দেখবেন ফল্টগুলা চোখে পড়বে,
কি কি করেছে, খারাপ জিনিসগুলো কি কি করেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা সাইন্টিফিক্যালি সত্য, যে মানুষ হ্যাপি মোমেন্টসগুলো খুব কম মনে রাখতে পারে, কিন্তু কষ্টকর যে মোমেন্টগুলো, সেই মোমেন্টগুলো মানুষের সামনে বারবার ঘুরে আসতে পারে। আমাদের ব্রেন ওই জিনিসটা দিয়ে দেয়, বারবার সিগন্যালটা দেয়। সুতরাং সুখী হওয়াটা খুব ডিফিকাল্ট হবে, এক। আর 2 নম্বর যেটা হচ্ছে, ভুলে থাকার জন্য আপনি কি করতে পারেন, যে কারণে আমি আপনাকে বারবার এই কোয়েশ্চেনগুলো করতেছিলাম যে এই সময়টা আপনাকে সাপোর্ট কে দিয়েছে। এটা আপনাকে না, আপনাকে সহ যারা বিশেষ করে এই মুহূর্তে তাদের সবাইকে একটা কথা বলতে চাই, নট ফ্রম মাই লাইফ এক্সপিরিয়েন্স, বাট আমারও কিছুটা এক্সপিরিয়েন্স আছে এই জায়গাটায়। সেটা হলো যে এই ধরনের সম্পর্ক যেটা খুব ভালো চলছে, যেখানে আসলে এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই, হঠাৎ করে আপনি এমন একটা খবর পেলেন যে খবরটা আপনাকে মানে আকাশ থেকে পড়ার মতো, এবং আপনি কোনোভাবেই সেই মানুষটাকে আর মেনে নিতে পারছেন না, বা আপনি সেই মানুষটাকে আর ভুলতে পারছেন না, কিন্তু ভোলাটা অত্যন্ত জরুরি হয়ে গেছে। সেক্ষেত্রে প্রথম এবং প্রধান দায়িত্ব হবে, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন যে না, মানুষটাকে আপনি ভুলে যাবেন, ভুলে যাওয়াটাই জরুরি, ওই মানুষটার যত রকমের চিহ্ন আছে, যত রকমের স্মৃতি আছে, সবগুলো আপনার কাছ থেকে মুছে ফেলা। প্রথম কাজ এটা। মুছে ফেলাটা মানে আমি যেটা বোঝাচ্ছি, আপনার ব্রেন থেকে তো মুছতে পারবেন না, সেটা ধীরে ধীরে মুছবে, কিন্তু সেটা ধরুন লাইক ওর, আপনি যেটা বললেন যে মেসেঞ্জারে ওর ছবিগুলো দেয়া, আপনি মেসেঞ্জারে অবশ্যই ওর চ্যাট যেটা আছে সমস্ত কিছু ডিলিট করে দিয়ে ওকে ব্লক করে দেওয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ওর ব্যবহৃত যত জিনিস আছে, ও আপনাকে কোনো গিফট করে থাকলে, ওকে নিয়ে কোনো কিছু লিখে থাকলে, বা ঘরের মধ্যে কোনো কিছু থেকে থাকলে, এগুলো সম্পূর্ণরূপে এমনভাবে ফেলে দেওয়া যেটা আপনার কাছে আর কখনো রিটার্ন না আসতে পারে। এবং একই সাথে শুধু তাই না, সেই সব জায়গাগুলোতে, যেসব জায়গাগুলোতে তাকে নিয়ে ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, যে রাস্তা দিয়ে গেছেন, সেই সব জায়গাতে আগামী 2-1 বছর না যাওয়া। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তাকে মনে পড়তে পারে এরকম কোনো কিছু যদি আপনার লাইফে থাকে, সেগুলো সম্পূর্ণরূপে ডিলিট করে দেয়া। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা হলো যে আপনি অবশ্যই এই সময়টা ফ্রেন্ডের সঙ্গে বেশি টাইম পাস করবেন, এবং দেখবেন যে জীবনের সবচেয়ে কঠিন সময় আসলে ভালো বন্ধুকে তাকে চেনা যায়, সবচেয়ে কঠিন সময়। এবং এই সময় দেখবেন যে কেউ আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে, কেউ হয়তো বিরক্ত হবে, হ্যাঁ, তো এটা ফাইন্ড আউট করবেন। এখন একটা কষ্টের ব্যাপার আছে। আরেকটা সেটা হচ্ছে যে এই সময়টা আসলে ভালো, মানে কি করতে ভালো লাগে সেটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল, তারপর ফাইন্ড আউট করা যে আমি কি করলে ভালো লাগে, আমার অন্যদিকে একটু কনসেন্ট্রেশন থাকতে পারে, ওই জিনিসগুলো একটু খুঁজে বের করা। ভুলেও কখনো ড্রাগসের কাছে যাবেন না, এটা একটা ভুল সিদ্ধান্ত। খুব সচেতন। ইভেন একটা সিগারেটও কখনো টান দিবেন না। আজকে 2টা মাস হচ্ছে, ঠিক আছে, আমি শুধু এরকম কোনো কিছুর মাঝে যাইনি যে আমার বিশ্বাস, আমার মনের মধ্যে এতটুকু বিশ্বাস কাজ করে যে ও কোনো একদিন আমার কাছে ফিরে আসবো বা এরকমই থাকবো, এরকম আমি বুঝতে পারছি। এটা আর একটু হয়তো সময় লাগবে, এবং সেও যদি ফিরে আসে তার জায়গা থেকে একটা বিশাল ভুল হবে, এটা একটা, এবং উচিত না। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই যে কষ্টটা আছে না, এটা সময়ের সাথে সাথে হিল হয়ে যাবে, এটা কমে যাবে। এবং এই সময় আরেকটা বড় ভুল হয়, সেই ভুলটা হচ্ছে এই সময়টাতে আমরা ওই যাকে পাই খড়কুটার মতো তাকে জড়িয়ে ধরার চেষ্টা করি, মানে তাকে জীবনে নেওয়ার চেষ্টা করি, এবং সে যদি অপোজিট জেন্ডারের হয়, লাইক আপনি ছেলে, সে যদি মেয়ে হয়, তাহলে তার উপর অনেক সময় মেন্টালি ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং ওকে ভালোবেসে ফেলি। এটা কিন্তু লাভ না, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি। সুতরাং এই সময়টাতে যতক্ষণ পর্যন্ত আপনি এটা কাটিয়ে উঠতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরবর্তী সম্পর্কে যাওয়াটা উচিত হবে না। যদিও তাকে ভুলে রাখার জন্য এটা একটা বেস্ট মেডিসিন, অন্য একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া, কিন্তু আমি বলবো যে ওই সম্পর্কটা না যাওয়াটাই বেটার। কারণ একটা সময় মানুষ ভুলে যায়, মানুষের স্মৃতিশক্তি, আমরা লাইলি মজনু টাইপের মানুষ না, শিরি ফরহাদ টাইপের মানুষ না, আমরা ভুলে যাই। যত কঠিনতম সম্পর্কেই থাকবো না কেন, আপনার এই সম্পর্কের মধ্যে তীব্রতা ছিল এই কারণে সে আপনার চেয়ে দূরে ছিল, এবং সে আপনাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে বহুবার, কিন্তু আপনি তাকে ওয়ান সাইডেড ভাবে বারবার ফিরে নিয়ে আসার চেষ্টা করেছেন। সুতরাং আপনি অনেক বেশি এনগেজ ছিলেন। এই জিনিসটা যদি না থাকতো তাহলে তো সম্পর্কটা এত বেশি তীব্র হতো না। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি আপনার সময় দেওয়া উচিত। আর আপনি যদি রিলিজিয়াস্টিক হন, আপনি যদি ধর্ম মানেন, তাহলে বেশি বেশি প্রার্থনা করেন, সৃষ্টিকর্তাকে বলেন, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে বড় বিচারক। তো আমরা আজকের এই জীবন গল্পে কাউকে দোষ দিতে চাই না, কাউকেই না। আপনারা অনেক মেয়েদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলছেন, আমি একটা কথা বলি সবাইকে, এটা যে কারো জীবনই হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ছেলেটার জীবনে অনেকগুলো চাকরি, সে অনেক ভালো ভালো জব পেয়েছিল, চাকরি বাড়াইছি আমার জীবনের লাইফে। ভাই আমি কি বলবো, ঠিক আছে, আমি ন্যূনতম হিসাব করছি 1,60,000 টাকা ওর সাথে মোবাইল বিলিয়ে দিচ্ছি, কথা রাইট। সো এই জিনিসগুলা এবং পসিবিলিটি গুলো নষ্ট হয়েছে, অনেক সময় হয়, এবং এটা ওর স্কেল থেকে অনেক বড়, আপনাদের স্কেল থেকে হয়তো অনেক বড় হতে পারে। আমি রিকোয়েস্ট করবো, যে ধরনের সম্পর্কে আপনারা যান না কেন, যাই করেন না কেন, ক্যারিয়ার এবং এডুকেশন, এই দুটো জিনিসে হ্যাম্পার না করাটাই ভালো, কারণ এগুলো দাগ থেকে যায় জীবনে। এবং এই সম্পর্কগুলো কোনো একটা সময় গিয়ে এতটাই হাস্যকর হবে যে ও হয়তো 5 বছর পর, 10 বছর পর নতুন একটা জীবনে যাবে, তখন হয়তো ওর স্ত্রীর সঙ্গে যদি ওর জীবন নতুন কেউ আসে, সে তো শুয়ে শুয়ে গল্প করবে যে এরকম একটা ফানি বিষয় ছিল, একটা মেয়ে এরকম একটা ব্লাফ দিয়েছে, বন্ধুদের মহলে বসে হয়তো হাসি ঠাট্টাই করবে এই বিষয়টা নিয়ে। কিন্তু আজকের এই সময়ে এটা ও চিন্তা করতে পারছে না, বিকজ ঘাটা অনেক কাঁচা। এই সময়টাতে ভুল না করাটাই হবে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং সেটার জন্য আমরা ওর জন্য প্রার্থনা করবো। এবং একই সাথে আপনার এই গল্পটা যারা শুনলেন,
তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, জীবনে যে কোনো মোমেন্টের জন্য প্রিপেয়ার থাকাটা বুদ্ধিমানের কাজ, এবং সেটার জন্য এমন কোনো সম্পর্ক বা এমন কোনো ইমোশনের মধ্যে আমরা না যাই যেটার জন্য আমরা ক্যারিয়ারকে হ্যাম্পার করতে পারি। অনেক বেশি ভালো থাকুন। আমি কিবরিয়া আবারও ফিরে আসবো। আপনাদের প্রত্যেকের গল্প এক একটা বিদ্যা পাঠ আমাদের জন্য। আমরা মনে করি এখানে এক একটা জীবন গল্প কখনো কখনো বড় বড় মোটা মোটা বিখ্যাত উপন্যাসের চাইতেও অনেক বড় নাটকীয়তার জন্ম দেয়, এবং সেটা কখনো কখনো আমাদেরকে অনেক বড় লেসনের মধ্য দিয়ে নিয়ে যায়। একটা জীবন গল্প যদি একটা মানুষের জীবনকে সহজ করতে পারে, যদি পথ নির্দেশনা দিতে পারে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি আমাদের জীবন গল্প সার্থক।